মেধার শাড়িটা শাকিল খুব ধীরে ধীরে খুলছিল। আর মেধা চোখ বন্ধ করে শাকিলের স্পর্শে বারবার কেঁপে উঠছিল অজানা শিহরণে। অথচ মেধার পিরিয়ড চলছে, মনটা চাইছে বাধা দিতে, কিন্তু নতুন এই মানুষটাকে কোন ভাষাতে বাধা দিবে সে? ততক্ষণে শাকিলের হাতটা মেধার বুকের কাপড়ে স্পর্শ করে ফেলেছে। মেধা যেন নিজেকে ধরে রাখতে পারছিল না, শরীরটা শক্ত হয়ে আসছিল এমন একটি পুরুষের হাতে স্পর্শে। তখন সে চাইছিল এই ভেজা ঠোঁটটা যদি এসে নিজের ঠোঁটটাও ভিজিয়ে দিত। ভালোবাসাটা আরো গভীরে চাইছিল মনের ভেতরে। কিন্তু তার আগেই শাকিলের হাতটা যখন মেধার নগ্ন পেতে ঘুরতে থাকে, মেধা তখন চোখ দুটো বন্ধ করে গঙ্গাতে থাকে। তবুও প্রকাশ করতে চাইছিল না, ছাড়তে চাইছিল না এই সুরটা। তবুও বলতেই হয়, তা না হলে দুজনের শরীরে ক্ষতি হবে। পেটে ব্যথাও আছে। মেধা তখন ধীরকণ্ঠে শাকিলকে বলে, আমার একটু কাছে আসবেন? মেধার মুখে এমন আবদার শুনে শাকিল মুচকে আসে। বুঝতে পারে যে মেধা তার আরও কাছে চাইছে। শাকিল তখন মেধাকে নিজের সাথে জড়িয়ে ধরে, খুব কাছে টেনে নেয় মেধাকে। আর এমন শক্ত বুকের চাপ পেয়ে যেন মেধার ভেতরের আগুনটাও জ্বলে ওঠে। ইচ্ছে করে আরো বাধা না দিতে, কিন্তু সেটা সম্ভব না। মেধা তখন শাকিলের দিকে জলমাখা চোখ নিয়ে তাকায়, তারপর নরম কণ্ঠে বলে, একটা কথা বলি আপনাকে? একটা না, যত ইচ্ছা বলতে পারো। বলছিলাম যে আজ আমাকে শুধু বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমালে হয় না? আমি আসলে বলতে পারিনি, আমার পিরিয়ড চলছে। আপনাকে খুশি করার সামর্থ্য নেই আমার। মেধার মুখে হঠাৎ এমন একটি কথা শুনে শাকিলের বাঁধনটা ঢিলে হয়ে যেও হয়নি। এ কি, তুমি আগে বলনি আমাকে? না মানে, আপনার সুখ থেকে নিজেকে ছাড়তে ইচ্ছে করছিল না। আপনি অনেক দিনের স্বপ্ন আমার কি করে বাধা দিই বলেন? আচ্ছা, আমি আর জোর করব না। আমি জানলে কখনোই স্পর্শই করতাম না। এমন পশু অন্তত নই আমি। শাকিল তখন হাসতে হাসতে বলে, না বলেই জ্বালাতে শুরু করেছি। এখন ছাড়ছি। এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু সরছি। ভালো হলে আসবো আমি। না না, আপনি পাশেই ঘুমান, দূরে যেতে হবে না। ওহো, আমি সোফাতে ঘুমাবো। এখন পাশে আসছি না। থাকলে কি হয়? আমি তোমার থেকে দূরে থাকতে চাচ্ছি এখন। আর তুমি বলছো তোমার পাশে ঘুমাতে? তুমি ঘুমিয়ে পড়ো। আমি লাইট অফ করে দিলাম। মেধার কথা বলে না। পেটের নিচে একটা বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ে পাশ ফিরে। অনেকক্ষণ এদিক ওদিক করেও কোনো ঘুম আসে না। মেধা মনে মনে ভাবতে থাকে, মানুষটা কেমন যেন, একদম অন্যরকম। এই জায়গায় যদি অন্য কেউ থাকতো, সে হয়তো এসব তোয়াক্কাই করতো না। খুবলে খেত পুরো শরীর। কিন্তু ভালোবাসার স্পর্শ ছিল ভালোবাসায় ভরা। শুধু একটু বাকি থেকে গেল, একটু যদি ঠোঁটটা ছুঁয়ে যেত। এসব ভাবতে ভাবতেই মেধা হারিয়ে যায় ঘুমের রাজ্যে। কিন্তু মেধা হয়তো জানে না সকালে তার জন্য কি অপেক্ষা করছে। মাঝে অবশ্য একবার ঘুম ভেঙে যায়। মেধা ঘুমের ঘোরের মধ্যে ঠোঁটের কাছে একটা উষ্ণ নিঃশ্বাসের অনুভব করতে পারছিল। মনে হচ্ছিল ঠোঁটটাতে কেউ ঠোঁট ছোঁয়াতে এসেছে। হঠাৎ ঘুমটা ভেঙে যায় তার। হতে পারে সেটা মনের ভুল ছিল, কিংবা চাহিদার কোনো ঘোর ছিল সেটা। ঘুম ভাঙার পরে মেধা একটু উকি দিয়ে খোঁজে শাকিলকে। তাকিয়ে দেখে মানুষটা সোফাতেই ঘুমিয়ে আছে। আসলে মেধা এখনো ঠিক বুঝতে পারছে না তার পাশে না ঘুমিয়ে সোফাতে ঘুমানোর কারণটা কি। ভেতরে একটা টান অনুভব হয়। একা একা বিছানাতে থাকতে ইচ্ছে হয় না আর। পেটের ব্যথা নিয়ে বিছানা থেকে নেমে পড়ে ধীরে ধীরে। ইচ্ছে ছিল সোফাতে গিয়ে শাকিলের কোলে মাথা রেখে ঘুমাবে, আর না হয় নিজের তার ঘুমন্ত ঠোঁটে চুমু খাবে। এই ভেবেই এগোতে থাকে সোফার দিকে। কিন্তু কাছে যেতেই চোখ পড়ে সোফার পাশে রাখা টেবিলের উপর মোবাইলটা। ভাইব্রেট করা মোবাইলে একের পর এক মেসেজ আসছে। প্রথমে ধরতে ইচ্ছে না হলেও কেন যেন মোবাইলটা হাতে নেয় মেধা। মোবাইলটা হাতে নেওয়া মাত্রই একটা মেসেজ ভেসে ওঠে স্ক্রিনে। আমি ডিভোর্স চাই শাকিল। তোমার মতো চরিত্রহীন মানুষের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। মেসেজটা প্রথমে দেখার পরে মেধা ভালো করে বুঝতে পারিনি। কিন্তু আরও কয়েকটা মেসেজ দেখার পরে যখন বুঝতে পারে এটা তো একটি মেয়ের মেসেজ, যত নিচে নামতে থাকে মেধা স্থিরভাবে দাঁড়িয়ে থাকার শক্তিটা হারাতে থাকে। এতটা অবিশ্বাস! যে মানুষটা কিনা একটু আগে এতটা উষ্ণ গভীর ভালোবাসা দিয়ে শরীরটা শক্ত করে তুলেছিল, যার স্পর্শ কেঁপে উঠছিল আমার প্রতিটা পশম, সেই মানুষটার ভেতরে কিনা এত বড় ঘৃণ্য একটি গোপন লুকানো আছে। মেধার ভেতরের ভালোবাসাটা ধীরে ধীরে ঘৃণার দিকে নামতে থাকে। নামাটাই স্বাভাবিক। যাকে নিয়ে এই মন স্বপ্ন দেখত প্রায় 1.5 মাস ধরে। এই গভীর ভালোবাসার স্বপ্ন ছিল, যেটার ছোঁয়া গতকাল রাতে কিছুটা পেয়ে গিয়েছিল। যে উষ্ণ স্পর্শের কথা মনে পড়লে বুকের ভেতরে এখনো চিনচিন করে উঠছে। কল্পনা করতো একটি ভেজা ঠোঁটের, কল্পনা হতো একটি ভালোবাসার হাত, যেটা ঘুরবে এই শরীরের প্রতিটা ভাঁজে। স্বপ্ন ছিল একটি মানুষের কাছে প্রচুর ভালোবাসার, আর সেই মানুষই কিনা আগেও একটি মানুষ আছে। মেধা মোবাইল হাতে নিয়ে মাটিতে পড়ে যায়, চাপা কণ্ঠে কাঁদতে থাকে খুব করে। যেই কান্নার শব্দ নেই, কিন্তু চাপা কণ্ঠে চিৎকার আছে আকাশের বুক কাঁপানোর মতো। প্রচুর কাঁদে মেধা। বারবার শাকিলের ঘুমন্ত চেহারার দিকে তাকায়। একটা মায়াবী অবয়ব,
আর এই মানুষের ভেতরে কি না মানতে পারে না মেধা। ইচ্ছে করে তাকে ডেকে জিজ্ঞেস করতে, আপনার আরও একটি স্ত্রী থাকতে কেন বিয়ে করলেন আমায়? কেন কাল রাতে আপনার হাত দিয়ে স্পর্শ করলেন আমার পুরো শরীর? কিন্তু পারে না। অতিরিক্ত চাপে জ্ঞান হারায় মেধা। পরে তার আর কিছুই মনে নেই। তবে মনে পড়ে সে শাকিলের দিকে তখনও সে ভালোবাসার চোখে তাকিয়েছিল। জ্ঞান ফেরার পরে যখন ধীরে ধীরে চোখ খোলে তখনও মাথাটা ঝিম ধরেছিল। আস্তে আস্তে উঠে চারিদিকে তাকায়। কেমন যেন একটু পরিবর্তন লাগছে মনে হচ্ছে। তারপর যখন নিজের দিকে চোখ যায়, ভূত দেখার মতো চমকে ওঠে। পরিবর্তনটা যে নিজের কাছে, সেটা বুঝতে পেরে আর বাকি নেই। কালকে রাতের শাড়িটা শরীরে নেই। এখন পরনে একদম নতুন একটি থ্রি পিস। মাথাটা এমনিতেই ঝিম ধরা। তারপর এমন একটি ধাক্কা মাথা ব্যথা ধরিয়ে দিতে শুরু করে। শরীর থেকে শাড়ি বদলালো কে? এটা ভাবতেই মুখের ধরনটাই বদলে যায় মিধার। মনে পড়ে যায় শাকিলের কথা। শাকিলের কথা মনে পড়তে যখন বিছানা থেকে নামবে, সেই সময় চোখ যায় বিছানার পাশে টেবিলে, যেখানে মিধার মোবাইল রাখা আছে। আর মোবাইলের নিচে রাখা একটি সাদা কাগজ। কাগজটা মিধার পা আঁকড়িয়ে ধরে। কেমন যেন অজানা একটা টান অনুভব হয়। খুব ভয়ে ভয়ে কাগজটা ধরে। তবে সেই লেখাগুলো দেখতে ইচ্ছে হয় না। যদি তার জন্য শুভ বার্তা না হয় তবে। কিন্তু সেটা হয়তো না। আবার হয়তো হ্যাঁ। আমার প্রিয়তমা, আমি বুঝতে পেরেছি তুমি প্রচণ্ডভাবে শখ পেয়েছো। কিন্তু তুমি যা দেখেছো এবং যা পড়েছো সেটা সত্য নয়। এই চিরকুটে তোমাকে বোঝাতে পারবো না। যদি বেঁচে ফিরতে পারি তবে রাতেই বোঝাবো। আর যদি বেঁচে ফিরে না হয় তবে তুমি হবে একমাত্র ব্যক্তি যে কিনা আমার জান্নাতের জন্য দোয়া করবে। তুমি আমার হালার স্ত্রী। তোমার ভেতরে ভবিষ্যৎ দিতে পারিনি ঠিকই, কিন্তু তুমি ছাড়া সত্যি কেউ নেই আমার। ভুল বুঝে রাগ করে থেকো না আমার ওপর। ওটা সত্য কোনো মেসেজ ছিল না, প্র্যাঙ্ক ছিল। বিশ্বাস করো আমায়, যদি বেঁচে ফিরি তোমার সাথে রাতেই দেখা হবে আমার। মেধা কিছু বুঝতে পারে না। শুধু বুঝতে পারে চোখের কোণে জমছে বিন্দু বিন্দু জল। এটা কিসের জল সেটা জানা নেই। কিন্তু খুব কষ্ট হচ্ছে এখন। বুকটা ব্যথা হতে শুরু করে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। সেই কাগজটায় বুকে জড়িয়ে অজর ধারায় কাঁদতে থাকে মেধা। জানালার পাশে বসে থেকে তাকিয়ে থাকে আকাশের দিকে। দুপুরে খাওয়া হয়নি। খেতে বলার কেউ নেই অবশ্য। শাকিল যদি থাকতো তাহলে তার সাথেই খাওয়া হতো। অথবা সেই নিজেই শাকিলের হাতে খেতে চাইতো। এখানে শাকিল ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। না আছে শাশুড়ি, না আছে শ্বশুর, কেউ না। তারা সবাই গত হয়ে গেছে। তবু এসব ছায় মেধা শাকিলকে নিজের জীবনের সঙ্গে টেনে নিয়েছে। কিন্তু এই সময়টা চলছে দোটানার মধ্যে। শাকিলের সেই কাগজে লেখাটার ইঙ্গিত খুব একটা ভালো না। আবার তাকে নিয়ে ভাবতেও এখন মনটা অচল হয়ে আছে। যদি তাকে নিয়ে কল্পনার বাসটা অন্তত করতে পারত, মনটা হালকা হতো। শরীরটা চাঙ্গা থাকতো কাল্পনিক উষ্ণতার স্পর্শে। কি হচ্ছে তার সাথে জানা নেই। বিকেলে শরীরটা খুব খারাপ হতে শুরু করে। এমনিতে পিরিয়ডের সময় তার উপর না খেয়ে এতটা সময় পার করা খুব অসহ্যকর একটা মুহূর্ত। সন্ধ্যা হয়ে আসে। তবে এখন শুরু হয় অপেক্ষার শেষ প্রহর। মেধার বুকের বাম পাশে হাত দিয়ে বারবার চাপা কণ্ঠে আওড়াতে থাকে। শাকিল যেন ঠিকমতো ফিরে আসে। তখন প্রায় 12:30। মেধা পেটে বালিশ চাপা দিয়ে শুয়েছিল অপেক্ষামান মন নিয়ে। ঠিক এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। মেধা কলিং বেলের আওয়াজ পেয়ে এক বিন্দু অপেক্ষা করতে পারে না। হাওয়ার বেগে দরজা খুলতে যায়। তখন তার মোটেও মনে ছিল না সে অসুস্থ হয়ে পড়েছে আজ দিনে। খুব আশা নিয়ে দরজাটা খুলে ভাবতে থাকে, দরজা খুলেই হয়তো শাকিলের দেখা পাবো। সে পুরনো ভাবনা ভেতরে ঢুকতে ঢুকতে ঠোঁট চেপে ধরবে, শক্ত করে টেনে নেবে বুকের সাথে। কিন্তু মেধা যখন দরজাটা খোলে, খোলার পরে যেন মনের ভেতরে সেই স্বপ্নের কাজটা টুকরো টুকরো হয়ে যায়। দরজার সামনে ঝুলে আছে শাকিলের পরনে সেই পাঞ্জাবিটা, যেটা গতকাল রাতে পরেছিল সে। সাদা কালো পাঞ্জাবিতে একটু লালচে লালচে ভাবও বোঝা যাচ্ছে। মেধার চোখ দুটো অপলকভাবে আটকে যায় ঝুলন্ত পাঞ্জাবিতে। একটু ছুঁয়ে দেখে সে পাঞ্জাবিটা। লালচে জায়গাগুলো ধরে দেখে এখনো ভিজে আছে। কিন্তু পরক্ষণে নিজেকে ধরে রাখতে পারে না। মুখে দুহাত চেপে ডাইনিংয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। পাগলের মতো কাঁদতে শুরু করে চুলগুলো ছড়িয়ে। তাহলে কি তার কপালটা কাল রাত থেকেই নিচু অবস্থানে নামতে শুরু করেছে? এটা তো কোনোদিন হওয়ার কথা ছিল না। কথা ছিল সুন্দর একটি সংসার হওয়ার, যেখানে থাকবে শুধু সুখ। মাঝে মাঝে হবে একটু মান অভিমান। আবার সেটাও ভেঙে যাবে উষ্ণ ভালোবাসায়। কিন্তু আজ সেটা না হয়ে এই জীবনে শাকিল নামে এই ব্যক্তিটা এটি ঘটিয়ে দিল। মেধা যখন খুব আঘাত পেয়ে কাঁদে তখন তার কান্নায় চিৎকার নেই, কিন্তু গোপন চিৎকার আছে। সেটাই তার অভ্যাস। এখন হয়তো শাকিলের জন্য মেধা সেই কান্নাটাই কাছে, যেটাই জীবনের সেরা কান্না। কখনো সে এভাবে কেঁদেছে বলে মনে হয় না। ঠিক এমন সময় বুঝতে পারে সিঁড়ি দিয়ে কারো পায়ের শব্দ ভেসে আসে। যদিও এটা তার জানা নেই কার পায়ের শব্দ হতে পারে এটা। এই বাড়িতে মাত্র দুটো পরিবার থাকে, কিন্তু শব্দটা তাকে টানছে। মনে মনে বলছে, মেধা, এটা তোর কেউ হবে না তো। যদিও ধরে নিয়েছে। সকালে সেই চিরকুটের কথা অনুযায়ী শাকিল হয়তো আর কোনোদিন আসবে না। তবুও বুক ভরা আশা নিয়ে তাকায় দরজার বাইরে। পানি ভরা চোখ নিয়ে আবছা বুঝতে পারে হাতে বেশ বড় একটি ফুলের তোড়া, বাম হাতে চকলেটের বাক্স, আর পরনে তার কালো গেঞ্জি।
পুরো বডি ফিট, মুখে চাপাদারি, যত কাছে আসতে থাকে মানুষটা ভেতরে ভাড়তে থাকে অজানা আতঙ্ক। মানুষটা যখন দরজার সামনে চেয়ে মুচকে হাসি মাখা মুখটা নিয়ে মেধার দিকে তাকায়, তখন মেধা একদম নিস্তব্ধ হয়ে যায়। বুকের ব্যথাটাও নিমেষে উধাও হয়ে যায়। এক পলক নিয়ে তাকিয়ে থাকে মানুষটা দিকে। এটা কি তাহলে তার শাকিল? মেধা উঠে দৌড় দেয় শাকিলের দিকে। ইচ্ছে ছিল বুকের মধ্যে চেপে ধরবে, ভালোবাসার সেই চুমোটা খাবে। কিন্তু কি মনে হতে শাকিলের সামনে হঠাৎ দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে খুব জোরে পা চালিয়ে চলে যায় ঘরের দিকে। শাকিল কিছু বুঝতে পেরেও না বোঝার ভান করে। শাকিল ধীর পায়ে ঘরে ঢোকার পরে কিছুটা হলে বুঝে নেয় আজ সারাদিনের অবস্থাটা। বেচারি হয়তো সারাটা দিন না খেয়ে আছে। হাতের জিনিসগুলো নিয়ে ঘরে ঢোকে। ঘরে ঢোকার পরে দেখে মেধা বিছানাতে বুক উপর করে শুয়ে আছে, প্রচুর কাছেও। শাকিল বুঝতে পারে না কি করবে এখন সে। সে ধীরে ধীরে বসে মেধার পাশে, খুব আস্তে করেই হাতটা বাড়িয়ে দেয় মেধার পিঠের দিকে। কিন্তু মেধা গর্জে ওঠে। তখনই বুঝতে পারে তার পিঠে শাকিলের হাতটা স্পর্শ করেছে। খবরদার, হাত দিবেন না আমার শরীরে। আমার কেউ নেই, কেউ না, মরে গেছে সে। আপনাকে চিনি না আমি, হাত দিবেন না, পাশেও আসবেন না। শাকিল মুখ টেপে হাসে। বোঝাই যাচ্ছে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। শাকিল তখন ডাক দেয় আদর মাখা কণ্ঠে, মেধা। ডাকটা শোনার পরে মেধা স্থির থাকে না, উঠে চলে যেতে চায়। মেধা যখন বিছানা থেকে কেবল এক পা বাহিরে ফেলেছে, শাকিল হঠাৎ হ্যাচকা টান দিয়ে বিছানাতে ফেলে দেয় মেধাকে। শাকিল জানে মেধাকে দুর্বল কিসে করা যায়। শাকিল মেধাকে ততক্ষণে নড়ার সুযোগ দেয় না, বিন্দু মাত্র। উঠে পড়ে তার উপর, মুখটা মেধার খুব কাছে নিয়ে যায়। শাকিল তখন মেধার চোখের দিকে উষ্ণতা ভরা চাহনি নিয়েই তাকায়। মেধা তবুও চেষ্টা করে শাকিলের কাছ থেকে ছাড়া পাবার জন্য। কিন্তু শাকিল ততক্ষণে তার ডান হাত দিয়ে চেপে ধরে মেধার দুটো ঠোঁট। বাম হাত দিয়ে ধীরে ধীরে ওঠাতে থাকে কোমর থেকে কাপড়টা। স্পর্শকাতরভাবে টানতে থাকে নগ্ন পেটের ভেতর দিয়ে। কিছুক্ষণ পরে যখন মেধার কাঁপুনিটা শাকিল বুঝতে পারে, তখন ঢিলে করে দেয় ঠোঁটের উপরের হাতটা। নিঃশ্বাসটা ঘন হয়ে ওঠে মেধার। বুকের ঢেউ খেলাটাই সেটা বলে দিচ্ছে। শাকিল তখন তার ঠোঁটটা মেধার ঠোঁটের সাথে খুব নিখুঁতভাবে মিশিয়ে দেয়। মেধা মুহূর্তেই বাগিয়ে এনে ফেলে ঠোঁটের উষ্ণ রসে। কাপড়টারও উপরে উঠে দিতে থাকে। মেধার ঠোঁট নিয়ে মেতে থেকেই কাঁপতে থাকে চরমভাবে। শাকিল নরমভাবে উষ্ণ চাপ দেয় বুকের মাংসপিণ্ডে। হয়তো খুব গভীরে যাবে না। মেধা আরও শিহরিত হয়ে ওঠে। এটা ছিল শুধু মেধাকে চুপ করিয়ে দেওয়ার জন্য। শাকিল ঠোঁটটা ধীরে ধীরে ছেড়ে দেয়। নগ্ন বুকের কাপড়টাও নামিয়ে দিতে থাকে আস্তে আস্তে। কিন্তু মেধা হয়তো ছাড়তে চাইছিল না। কিন্তু চোখ খোলার পরে যখন শাকিলের চেহারাটা আবার সামনে ভেসে ওঠে, তখন আবার সেই অভিমানটা ঘিরে ধরে। মেধা নতুন করে কাঁদতে শুরু করে। শাকিল হয়তো এটাই চাইছিল। শাকিল নিচে নেমে মেধাকে উঠিয়ে শক্ত করে টেনে নেয় বুকের সাথে। বেলি কাটতে থাকে চুলের ভেতর। শাকিল তখন নরম কণ্ঠে বলে, আমাকে কি ক্ষমা করা যায় না? মেধা শাকিলের বুকে মুখ লুকিয়ে বলে, করব না আমি। কেন? এত কষ্ট আমাকে জীবনে কেউ দেয়নি, কেউ না। আপনি অনেক কষ্টে রেখেছেন কাল থেকে, সহ্য করার মতো নয়। সুযোগ এখনো হয়নি। আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসবে না মেধা। কত রহস্য নিয়ে তোমার জন্য বেঁচে আছি আমি। মেধা কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দেয়, জানি না আমি। অনেক কাঁদিয়েছেন আমাকে। তুমি খাওনি তাই না? আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ আছে কি? মরে গেছে সব, কেউ নেই। যদি সত্যি আর না ফিরতাম তবে। মেধার পারিনি নিজেকে ধরে রাখতে। বুকের মধ্যে একটা কামড় দিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। আমি নিজেকে আর বাঁচিয়ে রাখতে চেষ্টা করব না, শেষ করে দিব। তাহলে আমাকে একটু সময় দাও। মেধা, তুমি এখন আমার বুকেই আছো। তুমি কি বুঝতে পারছো না তোমার শান্তির জায়গাটা কোথায়? মেধা চুপ করে যায়। অনেকক্ষণ কোনো উত্তর দেয় না। উত্তর না পেয়ে শাকিল জিজ্ঞেস করে, গোসল করনি? চলো, আমি গোসল করিয়ে দেব তোমায়। মেধা মাথা তুলে শাকিলের দিকে নরম চোখে তাকায়, যেটার হয়তো কোনো মানে আছে। মনে মনে হয়তো কোনোদিন এটা কল্পনা করেছিল, প্রিয় মানুষটার সাথে গোসলের সময় একটু খুনসুটি হবে। আজ কিনা সেটাই হাতের মধ্যে ধরা দিচ্ছে। মেধাকে আচমকা কোলে তুলে নিয়েই শাকিল হাঁটা দেয় গোসলখানার দিকে। মেধা শাকিলের দিকে তাকিয়ে থাকে অন্যরকম এক চাহনি নিয়ে। গোসলখানায় ঢোকার পরে শাকিল চায় মেধাকে আর একটু জ্বালাতে। মেধা হয়তো সেটাই যাচ্ছে মনে মনে। শাকিল মেধার কোমর ধরে পেছনের দেওয়ালের সাথে ঠেসে ধরে। চোখ বন্ধ করে ধীরে ধীরে মুখটা এগিয়ে নিয়ে যায় কানের কাছে। উষ্ণ নিঃশ্বাস ছাড়তে থাকে মুখের ওপর, যেটা পাগল করার মতো। মেধা ভেবেছিল ঠোঁটটা হয়তো এগিয়ে আসবে নিজের ঠোঁটের কাছে, কিন্তু না। এটা অন্য এক অনুভবের ধারা। শাকিল পেটের উপরে হাত ঘুরিয়ে মেধার ভেতরে কম্পন সৃষ্টি করে তুলছে। বুকের সাথে চাপ দিচ্ছে শক্ত করে। আর গরম নিঃশ্বাসের অনুভবটা পাগল করতে থাকে ঘাড়ের কাছে। শাকিল তখন একটু চাপ দিয়ে মেধার কানে ফিসফিস করে জিজ্ঞেস করে, তোমার কি রক্ত পড়া বন্ধ হয়েছে? মেধা মাথা আস্তে করে মাথা ওপর নিচ করে উত্তর দেয়, হ্যাঁ। আমি কি তাহলে মুক্তভাবে ভালোবাসতে পারবো? এবারও মাথা নাড়িয়ে উত্তর দেয়, তবে জড়তা কণ্ঠে বলে, একদম রেশ কেটে যায়নি। আজ শেষ দিন ছিল। আমার সমস্যা নেই। তোমাকে আমার অস্তিত্বে
মিশে নিতে পারলেই হবে আমার। আমি অন্যদের মতো তোমাকে অবহেলায় শেষ করে দিব না। জীবনে জমিয়ে রাখা ভালোবাসাগুলোই দেব তোমায়। কথাটা শেষ করে শাকিল ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে থাকে মেধার কোমরে। উষ্ণ চুমু খায় মেধা ঘাড়ের তিলের উপর, বুকের তিলের উপর। মন চাইছিল এই ভালোবাসা যেন কভু না থামে মাঝপথে। এই ভাবতে ভাবতে টেনে নেয় মেধার অপেক্ষামান ভেজা উষ্ণ ঠোঁটটা। তখন শাকিলের মাথাটি একটা নেশা চেপে ধরে। সেটা হলো মেধার তিলকগুলো। হয়তো শাকিল চায় প্রতিটা তিলকে ভালোবাসার স্পর্শে পৌঁছে দিতে। ঘাট থেকে শুরু করে বুকের মাংসপিণ্ডতেই আছে সেই চিহ্ন তিলকের। এভাবে মেধাকে ঠেলে দিতে থাকে গভীর ভালোবাসার সাগরে। গোসল ছিল জীবনের সেরা একটি স্মৃতি। মেধার রেশটা কাটেনি এখনো। জীবনে কিছু সুখ আছে যেসব মৃত্যুর আগেও ভোলা যায় না। তার মধ্যে একটি হলো ভালোবাসার স্পর্শ, যেটা ভাবলেই অরুর কিছু মাংসটাতে টান ধরে যায়। চিনচিন ব্যথা করে বুকের ভেতর। মেধার ইচ্ছে করছিল জীবনে প্রথম একসাথে খাওয়াটা সেই শাকিলের হাতেই খাবে। কিন্তু লজ্জাতে তার দিকেই তাকানো যাচ্ছে না। ইস, মানুষ কখনো এতটা ভালোবাসতে পারে? ভাবলেই কানের দুপাশ গরম হয়ে যাচ্ছে। মেধা তখন অন্যদিকে ঘুরে কাপড় পরছিল। ঠিক এমন সময় পেছন থেকে শাকিল বলে বসে, আজ কি খাবে আমার হাতে, নাকি তুমি খাই দিবে আমাকে? মেধা এমন কথা শুনে আকাশ থেকে পড়ার মতো চমকে ওঠে। মানুষটা জানলো কি করে মনের কথাটা? হাত কসলাতে কসলাতে মেধা উত্তর দেয়, আপনি যা চাইবেন। আজ ভরা পূর্ণিমা, চলো বারান্দায়, বিরিয়ানি এখনো গরম আছে। কথাটা শেষ করে ঘরের লাইটটা অফ করে দেয়। এই অন্ধকারে ঘরটা লাগছে আরো সুন্দর। বাহির থেকে আসছে চাঁদের আলোটা। মেধা তখনও স্থির দাঁড়িয়েছিল সেই জায়গায়। ভেবেছিল শাকিল বারান্দায় চলে যাবার পরে সে নড়বে, কিন্তু তার আগেই একটি হাত ধীর পায়ে টেনে নিয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে কিছু কিছু ভালোবাসা না জানিয়ে আসাটাই ভালো। তাহলে নিজেকে সুখী মনে হয়, মনে হয় ভাগ্যবতী। তখন বোঝা যায় ভালোবাসার কদরটা। শাকিল লোকমা লোকমা তুলে খাইয়ে দিতে থাকে মেধাকে। মেধা এখন মনের দিকে একরকম হইয়াছে, আর বাহিরটা করে রেখেছে অন্যরকম। লজ্জা যেন কাটতে চাইছে না, তবে সামনের কিছু একটা মনে খুব ভালো করে দাগ কাটে, যেটা চোখে পড়তে চাইছে না। এবার একটু সাহস করে শাকিলের দিকে তাকায়। ভালো করে তাকানোর পরে একটা ছোটখাটো ধাক্কা খায় মেধা। চাঁদের কিরণে বোঝা যাচ্ছে শাকিলের মুখটা এখন অন্যরকম। চোখটা চিকচিক করছে, গালের পাশে দিয়ে কেটে গেছে জলের রেখা। তবুও চেষ্টা করছে যেন চোখে না পড়ে মেধার। তবে কি আর লুকানো যায়? বৈধ ও হালাল ভালোবাসা এমন একটি জিনিস যেটা খোদা খুব নিখুঁতভাবেই তৈরি করে দুটো মানুষের ভেতর। দুজনের কোনো কিছু লুকানো থাকে না দুজনের কাছে। মেধার ভাত চাবানোটা ধীরে ধীরে গতি কমিয়ে ফেলে। তার মানুষটা কাছে, এটা কি করে সম্ভব? মেধা তড়িঘড়ি করে শাকিলের হাত থেকে প্লেটটা সরিয়ে রেখে ঘেঁষে বসে শাকিলের পাশে। কিছু বুঝতে না দিয়ে চোখটা মুছে দেয় তার ওড়না দিয়ে। মেধার তখনও বিশ্বাস হচ্ছিল না তার শাকিল কাছে। কিন্তু শাকিলের রাতে আঘাত লাগে হয়তো, সেই জন্য উঠে যেতে চায় সেখান থেকে। মেধা পেছন থেকে হাত টেনে ধরে, ভালো লাগছে না আমায়? এমন প্রশ্ন শুনে শাকিল চিকন চোখে তাকায় মেধার দিকে। কাপা কণ্ঠে বলে, না মানে? তাহলে আমি ঘেঁষে বসতে কেন উঠে যাচ্ছেন? একদিকেই অবহেলা দিয়ে দিলেন আমাকে। শাকিল এই কথা শোনার পরে স্থির থাকতে পারেনি। তার বাম হাত দিয়ে গালে নেড়ে দেয়। শাকিল কাঁদতে শুরু করে চরমভাবে। না মেধা, না, এমনটা কখনো না। মেধাকে বুকের সাথে টেনে ধরে শক্ত করে। তারপর কাঁদতে শুরু করে পাগলের মতো। মেধাও পারেনি নিজেকে ধরে রাখতে। তখন ভাবতে থাকে, কোনো মানুষ যে এতটা পাগলের মতো কাঁদতে পারে সেটা মেধার জানা ছিল না কোনোদিন। কি কারণ হতে পারে এই কান্নার? কেন কাছে এই মানুষটা? শাকিল মেধাকে ছেড়ে দিয়ে হাত দেখিয়ে বলতে শুরু করে, জানো মেধা, জানো, এই হাত দিয়েই কবর দিয়েছি আমার ভালোবাসার তিন তিনটে মানুষকে। তার মধ্যে একটি মানুষ প্রতিটা দিন রাতে অপেক্ষা করতো আমার জন্য। কেন জানো? শুধু আমার হাতে খাবে বলে। শাকিল এবার কাটতে শুরু করে। কিন্তু দেখো, তারা কেউ নেই আমার কাছে, কেউ নেই। শাকিলের এমন আচরণ দেখে মেধাও হতভম্ব হয়ে যায়। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পায় না। তবুও শাকিলের দিকে নিজেকে ঝুঁকিয়ে দেয়। দেখেন, পুরুষ মানুষকে কখনো কাঁদলে মানায় না। তারা শক্ত, তারা নরম হলে যে কেউ তার উপরে আক্রমণ করতে সাহস পেয়ে যায়। আপনি আমার সামনে এভাবে কাছেন, আমার কি খুব ভালো লাগছে বলেন? লাগছে না, প্রচন্ড কষ্ট হচ্ছে। মেধার কথা শুনে শাকিলের কান্না থেমে যেতে থাকে। গম্ভীর কণ্ঠে মেধাকে বলে, ঠিক বলেছ মেধা, পুরুষকে কখনো কাঁদলে মানায় না। এই ভেবেই আজ 6টা বছর ধরে চোখটা বন্ধ করে রেখেছি। কিন্তু আজ কেন যেন পারলাম না। খুব মনে পড়ছিল বোনটার কথা। একটা কথা কি জানো, তুমি আজ যে 3 পিসটা পরেছিলে, ওটা আমার বোনের জন্মদিনের উপহার দেওয়ার জন্য কিনেছিলাম। কিন্তু খোদার কি খেলা, হা, বোনটা আমার সেই দিনটাতেই হারিয়ে গেছে। মেধার মুখের ধরনটা মুহূর্তেই বদলিয়ে যায়। তার কেন যেন মনে হচ্ছিল চারটা তার হাতের মুঠে এসে পড়েছে। এতক্ষণে খোদা মেধার জন্য একটা সমাধান ধরিয়ে দিল হয়তো। আচ্ছা শোনেন না, এখন একটু মন খারাপটা পাশে ফেলে রাখা যায় না? দুঃখিত, প্লেটটা দাও। খাওয়ার মাঝে এমনটা করা ঠিক হয়নি। মেধা প্লেটটা এগিয়ে দিয়েই একটা মুচকি হাসি দেয়। চোখ দুটো তার নিচের দিকে তাকিয়ে বলে,
কালকে যখন শাড়িটা খুললেন আমাকে কেমন লেগেছিল প্রথমে ওভাবে দেখে। শাকিল থতমত খেয়ে ওঠে। পরক্ষণে বুঝতে পারে, ও ব্যাপারটা তাহলে সেটা। কেমন আর লাগবে? তুমি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলা। তোমার চুরির ঝনঝনানিতেই ঘুম ভেঙে যায় আমার। তারপর যখন তোমার হাতে মোবাইলটা দেখি প্রথমে কিছুই বুঝতে পারিনি। পরে যা বোঝার বুঝেছিলাম ঠিকই, কিন্তু তোমার জ্ঞান ফেরাতে চেষ্টা করিনি। কারণ কি সেটা জানতেও চেও না। তারপর খুললাম তোমার শাড়ি। আসলে শাড়িটা খোলার পরে একটু অন্য জগতে চলে গিয়েছিলাম। বাপরে বাপ, এত সুন্দর! চোখ ফিরাতেই পারছিলাম না। কিন্তু আমার ভেতর তখন কিছু হয়েছিল কিনা বলতে পারবো না। হয়েছিল মনে হয় কিছুটা। কি হয়েছিল শুনি? না, তেমন কিছু না। ভয় হচ্ছিল তোমার জ্ঞান যদি হঠাৎ করে ফিরে আসে। এটা হওয়ার কিছু হলো? তো কি, হওয়ার কিছু না এটা। তারপর কি করলেন? তারপর হলো, তারপর কি যে করলাম? ও, তারপর তোমার ব্লাউজ পেটিকোট সব খুলে ভাঁজ করে পাশে রাখলাম। ব্লিডিং হচ্ছিল তখন সম্ভবত। নতুন প্যাড লাগিয়ে দিলাম। তারপর তোমাকে জামা পরিয়ে দিলাম ধীরে ধীরে সাবধানে। এটা করলাম, সেটা করলাম। মেধা আবার ধীর কণ্ঠে প্রশ্ন করে, আর কিছু করেনি? আর কি করেছিলাম? সম্ভবত, করেছি। তোমার ঠোঁটে চুমু খেয়েছি, বুকে খেয়েছি, ছুঁয়ে দেখেছি, হাত বুলিয়েছি। এত কিছু করলেন, তবুও জ্ঞান ফিরল না আমার। ফেরার কথা না। অনেক ট্রেনিং নিয়েছি এইসব বিষয়ে। এই কথা উল্টাবেন না। একটু আগেই না বললেন ভয় হচ্ছিল? ও, বলেছিলাম। আরে বাবা, একটু ভয় লাগতে পারে। মেধা তখন অন্যদিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে, বিনা অনুমতিতে শরীর সম্পূর্ণ দেখা এবং স্পর্শ করা, তারপর বিনা অনুমতি ঠোঁটে বুকে চুমু খাওয়া আইনগত অপরাধ। এর জন্য আপনার শাস্তি। আপনার সব সিক্রেট আজ সারা রাত ধরে আমাকে জানাতে হবে। কথা শোনার শুরুর দিকে শাকিলের মুখটা অন্যরকম ছিল, কিন্তু শেষটা যখন শুনল তখন মুহূর্তের রং পাল্টিয়ে যায় চেহারার। সবকিছু সম্ভব হলেও নিজের গোপন কথা বলা অসম্ভব। তবুও মুখটা স্বাভাবিক রেখে বলে, আগে ম্যাডাম, সব বলবো আজকে। কিন্তু এরপরের প্রশ্নটা শোনার জন্য হয়তো শাকিল মোটেও প্রস্তুত ছিল না। আচ্ছা, বিয়ের রাতে যদি আপনার স্ত্রীকে ভালোবাসার সময় হঠাৎ একটি কল অথবা মেসেজ আসে, মেধা, আমি ডিভোর্স চাই, আমি তোমার মতো চরিত্রহীনা মেয়ের সাথে সংসার করতে পারবো না, তাহলে আপনার অবস্থাটা কি হবে তখন? শাকিল প্রশ্নটা শুনে মেধার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবে কি উত্তর দেওয়া যায় এই কথাটার। অবশ্যই ভালোবাসা বন্ধ করে দিব, রাগ করব, দূরে থাকবো। তাহলে আমার কি করা উচিত? মধু, মানে মেধা, ওটা একটা প্র্যাঙ্ক মেসেজ ছিল, সত্যি ছিল না। কে দিয়েছিল মেসেজটা? কেন বলছেন না আমাকে? কেন? আপনি কি জানেন সারাটা দিন কতটা মানসিক আঘাতে পড়েছিলাম আমি? কাল রাতে ভেবেছিলাম সোফাতে গিয়ে আপনার বুকের ভেতর মাথা ঢুকিয়ে আপনার শরীরের উপরে নিজেকে এলিয়ে দেব, ভালোবাসার শক্ত বাঁধনে থাকবো আপনার কাছে। কিন্তু সেই মেসেজটাই আটকে ধরেছিল আমার পথ। সকালে উঠে আপনার সেই চিরকুটটা। সারাটা দিন কোথায় ছিলেন? কেন বলেছিলেন বেঁচে ফিরবেন না আপনি? শাকিল সাহেব, আপনি আমার কাছে থেকে অনেক কিছু লুকাচ্ছেন। বলেন না আমায়। এত রহস্যের ভেতরে থাকলে মরে যাব আমি। মেধা কথায় এক নাগারে শেষ হয়। কথা শেষ করে হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদতে শুরু করে করুণভাবে। কিন্তু শাকিল তখনও চাঁদের দিকে তাকিয়ে স্থির হয়ে আছে, যেন হারিয়ে গেছে কোনো ভাবনার সাগরে। আমার বুকে আসো। আসবো না আমি। এত ছলনা ভালো লাগছে না। সব ছলনা আপনার। এখন বসি। এবার একটু গম্ভীর কণ্ঠে মেধাকে ডাক দেয় শাকিল। মেধা, বুকে আসো আমার। এমন কণ্ঠ শুনে একটু নড়ে ওঠে। সে ভয়েই হোক আর যে কারণেই হোক, শাকিলের বুকে মেধাকে যেতে হয়। মেধা, আমাকে নিয়ে এত ঘাটতে চেও না। তখন তুমি আমাকে ভুলে আমার অন্যদিকে মন দিয়ে ফেলবে। আমি তখন পাগল হয়ে যাব। আমি তোমার কাছে ভালোবাসা চাই, যেটা কখনো কারো কাছে পাইনি আমি। কোনোদিন চাইওনি। তোমার কাছে চাইছি। তোমাকে আমি সারা জীবন এই বুকেই রাখতে চাই। সারা জীবন। তুমি শুধু বুকটা একটা নিজের করে রেখো। আমার ভয় হচ্ছে, প্রচুর ভয়। কি জন্য? জানি না কিছু আমি। কোনোদিন বড় কোনো ধাক্কা খাবো না তো? উহু, কোনো দিন না। আমাকে বলবেন না তাহলে ওসব। মেধা, এখন না। তোমার ঘুম দরকার। চলো ঘুমাবে। ভেতরে যাওয়ার দরকার নেই, বুকেই তো আছি। এখানেই ঘুমাবো আমি। তারপর আছে চাঁদের আলো। উফ, আগে ভেতরে চলো তো। মেধা তখন মাথা তুলে শাকিলের দিকে তাকায়। চিকন কণ্ঠে বলে, আদর দিবেন? ওহো, দিয়েছি। আজ আর না। একটু প্লিজ। দেখা যাবে। কথা শেষ করে দুজনেই উঠে পড়ে সেখান থেকে। প্লেটে হাত দিয়ে মেধা যায় রান্নাঘরে, আর শাকিল যায় হাত ধুতে। তবে শাকিলের চেহারার রং বদলে গেছে। বিশাল এক ঝড়ের সাগরে পড়তে যাচ্ছে। এটা শাকিল জানে। মেধাকে সে এসব জানাতে চায় না। শাকিল চায় না সে জানুক এসব। জানলে হয়তো শাকিলকে এখনকার মতো আর দেখবে না। সবসময় থাকবে আতঙ্কের ভেতর। শাকিল সোজা হয়ে ওপরের দিকে তাকিয়ে শুয়েছিল। মেধা ছিল বাম দিকে ঘুরে, শাকিলের দিকে মুখ করে। দুজনে মেতে আসে নানা রকম কথায়। কখনো কখনো দুজনের ভালোবাসার, কখনো বা ভবিষ্যতের কিছু, কখনো আবার কিছু খুনসুটি।
মেধা তখন শাকিলের আরো কাছে ঘেঁষে। শাকিল বুঝতে পারে শীতকে আর কখনো এক মাঘে যায় যায় না। কিন্তু শীতকে সায় দিতে হয় না, মাঝে মাঝে একটু দূরে রাখতে হয়। শাকিল তখন বলে, আচ্ছা, আমরা যদি কোনো একদিন না হতাম, কি হতো আমাদের? হতো, অনেক কিছুই হতো। আমি হারাতাম ভালোবাসার মানুষটাকে, আর আপনি হারাতেন আপনাকে যে ভালোবাসে তাকে। শাকিল মনে মনে হাসে। কথাটা খুব ভালো করে ডাক কাটে মনের ভেতর। এমন উত্তর যে পাবে, অন্তত এটা ভাবতে পারেনি সে। মেধাকে তখন নিজের কাছে এক ঝটকায় টেনে নেয়, ঘুরে যায় তার দিকে, যেন পিষে ফেলতে ইচ্ছে করছে নিজের বুকের সাথে। মুখটা যখন মেধার মুখের সামনে নিয়ে যায়, অনুভব করে তার গরম নিঃশ্বাস ধীরে ধীরে স্পর্শ করে মেধার ঠোঁটে। মেধা একটু সম্মতি লজ্জায় পিছনের দিকে যেতেই শাকিল মেধার শাড়ির আঁচল ধরে ফেলল। আস্তে আস্তে মেধার আঁচল টেনে শাড়িটি খুলতে থাকে। শাড়ি খোলার পর শাকিল মেধার দিকে মুগ্ধতায় দেখতে থাকে। মেধা একটু লজ্জা পেয়ে হাত দিয়ে মিশিয়ে মুখ ঢাকার চেষ্টা করলো। শাকিল মেধাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। শাকিলকে এক অজানা শিহরণে টানছে মেধার দিকে। শাকিল মেধার ঘাড়ে তিলকে কিস করা শুরু করলো। তারপর মেধার গলার তিলে আস্তে আস্তে মেধার তিলকগুলোতে চুমু খেলো শাকিল। মেধার বুকে হাত দিতেই মেঘার চোখে সেই ভালোবাসার অশ্রু ভেসে ওঠে। শাকিল আস্তে করে চুমু দিল মেধার বুকের মাঝে। মেধার ব্লাউজ খুলতেই শাকিলের চোখ পড়ে এক অজানা তিলক। শাকিল সেই অজানা তিলকে চুমু দিতেই মেধার শ্রেষ্ঠ অনুভূতি টের পেল। অনেকক্ষণ মিলে থাকার পরে যখন ছেড়ে দেয়, শাকিল তখন বলে, এখন একটা কাজ করলে সকাল সকাল একটা চমকানোর মতো জিনিস পাবা। কি সেটা? আমার বুকের সাথে চুপটি করে লেপটে ঘুমিয়ে পড়ো। এটা কিন্তু ঠিক না শাকিল সাহেব। ঠিক, সব ঠিক। যদি পেতে চাও সেই উপহার, এখন মানতে পারবো না আমি। আমার চিনচিন ব্যথা করছে। সেই জন্যই তো বললাম, আমার বুকের সাথে মিশে ঘুমাও একদম, ভালো লাগবে। বিশ্বাস করি না, ঘুম থেকে উঠে দেখবো আপনি নেই। আবার চিরকুট দিয়ে হারিয়ে যাবেন সারা দিনের মনে। শাকিল তখন মেধার গালে ভেজা একটা চুমু খায়। না, আর হারাবো না। হারালে তোমাকে নিয়ে, তোমার ভেতরে হারাবো। মেধা অপলক চাহনিতে তাকিয়ে থাকে শাকিলের দিকে। মুখে চাঁদের কিরণের মতো মুচকি হাসি। ভাবতে থাকে, জীবনে যে কল্পনার মতো সুন্দর একটা মানুষ পাবো, এতটা নিশ্চয়তা নিয়ে কখনো ভাবা হয়নি। অসম্ভব ভালো লাগার মতো একজন শক্ত পুরুষ। পরিষ্কার একটা হৃদয়, যায় ভালোবাসে শুধু গভীরতা। যেখানে ডুব দিলে হয়তো নিজেকে কখনো খুঁজে পাওয়া সম্ভব না। আমিও হয়তো ডুবে গেছি, ডুবে আসিও। মানুষটার বাহুডরে নিজেকেই চেপে রেখেছি। তার বাম ওড়োটা আমার ওপরে। তার শক্ত পুরুষালী বুকের সাথে আমার নরম ঢেউ খেলা বুকটা মিশে আছে। তার উষ্ণ নিঃশ্বাসের অনুভব আমার ঠোঁটে। সবকিছু কল্পনার অতীত। শুধু বাকি আছে ভালোবাসার এই মানুষটার বুকে নিজের নিঃশ্বাসটা ত্যাগ করা। আশা করি খোদা হয়তো এটাও পূরণ করে দিবে। কিছু তো বাকি রাখিনি আর। শাকিলের হাতটা মেধার মাথার ভিতর বিলি কাটতে থাকে। চুলগুলো নাড়িয়ে দেয়, যেন তার মধুটা হারিয়ে যায় তার বুকের ভেতরের ঘুমের রাজ্যে। এভাবে যে কখন হারিয়ে গেছে মেধা, শাকিলেরও জানা নেই। তবে শাকিল এখন তার মন মানসিকতার দিক দিয়ে মোটেও ঠিক নেই। কেন ঠিক নেই তা এখনো সে নিজেও জানে না স্থিরভাবে। হতে পারে কাল থেকে শুরু হতে যাচ্ছে অন্য কোনো খেলা, যেটা হয়তো মেধা বা তার ভবিষ্যৎ কখনো ভাবতে পারেনি বা পারবে না। কিন্তু শাকিল ভাবছে, ভাবছে সব ভালোবাসার মতো এই ভালোবাসাটা হারিয়ে যাবে না তো? না, তা হয় কি করে? কি করে সম্ভব হারানো? এটা ভাবা যায় না। ভাবতে ভাবতে শাকিলও হারিয়ে যায় মেধাকে বকে নিয়ে ঘুমের রাজ্যে। শাকিল তখনও ঘুমের ঘোরে। হালকা হালকা ভাবে ঘুম ছাড়ছে চোখ থেকে। শাকিল বুঝতে পারে বুকে মেধা নেই। কিন্তু ভালো করে যখন ঘোরটা ভেঙে যায়, তখন বুঝতে পারে মাথার উপর কারো নরম হাতের স্পর্শ খেলছে। ধীরে ধীরে তাকায়, তাকিয়ে দেখে মেধা তার মাথার উপরে বসে আছে। প্রথম তাকানোতেই বোঝা যাচ্ছে মেয়েটা সেজেছে। কানেও নাকে নতুন গহনা, হাতেও নতুন চুড়ি, পরনে নতুন গোলাপি শাড়ি। আর শরীর থেকে ভেসে আসা সেই ঘ্রাণটা, শুধু ঘ্রাণটাই পুরাতন। আর এই ঘ্রাণটা কখনো পুরনো হওয়ার কথা নয়। মেধার শরীরের ঘ্রাণটাই সবকিছু থেকে বেশি নেশা ধরায়, এখনো ধরাচ্ছে। আসলে মেধা পারফিউম ব্যবহার করে না, করার প্রয়োজন মনে করি না আমি। তার শরীরের ঘ্রাণটা সব পারফিউমকে হার মানায়। শাকিল তখন মেধার অরুতে হাত রেখে তার ওপর মাথা রাখে, যেন স্পর্শটা আরো কাছে হয়। মেধা চুলগুলো টেনে দিতে থাকে শাকিলের। শাকিল তখন বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। কেন যেন মনে হচ্ছে খোদা স্বর্গের রানী পাঠিয়েছে। ঘুম থেকে উঠে এত বড় উপহার, সুন্দর লাগতেই হবে। আমি আমার ভালোবাসার জন্য সেজেছি। তো ভালোবাসা, আমাকে বারবার কেন প্রেমে ফেলছো? এইটুকু তো ওপরে রাখো, যেন বুকে মাথা রাখতে পারি। উহু, মাথা শুধু মেয়েরাই রাখে, ছেলেরা বুক পেতে দেয়। হুঁ, নিজের বুক বড় আছে তো তাই এই কথা। ঠিক আছে, আমার যখন বুক নরম হবে না, তখন দেখবা। এই যে শুনছেন, আপনি নিজে আমাকে টেনে নেবেন, আমাকে আসতে হবে না। হুঁ, আচ্ছা, এখন একটু পাশে আসো। শো আমার কাছে। এই, কয়টা বাজে দেখেছেন? এখন আর না, ওঠেন। পাশে আসলে কি হয়? মেধা তখন শাকিলের পাশে নিজের শরীরটা এলিয়ে দেয়। শাকিলের পাশে মেধা সমানভাবে আসার পরে শাকিল টান দিয়ে কাছে টেনে নেয়। মেধার বামরটা নিজের ওপর দিয়ে পুরো শরীরটা আরো লেপটে নেয়।
শাকিল তখন মেধার দিকে নরম চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? মেধা প্রশ্নটা শোনার পরে একবার শাকিলের কপালে একবার শাকিলের চোখের দিকে তাকায়, মুচকি হাসি দিয়ে উত্তর দেয়, ভালো আছি আমি, অনেক ভালো আছি। খোদা আমাকে অনেক ভালো রেখেছে। আপনি কেমন আছেন? শাকিল প্রশ্ন শুনে একটু নড়ে ওঠে, দুই হাতের বাঁধন শক্ত করে মেধাকে আরো কাছে টেনে নেয়। মেধার নরম বুকে মুখ গুজে চুমু খায় গভীরভাবে। আমি অনেক ভালো আছি। খোদা আমাকেও অনেক অনেক ভালো রেখেছে। আচ্ছা, একটা কথা বলি। বলো। এই যে ধরেন, আমি আপনাকে জড়িয়ে ধরে আছি, আপনি আমাকে বুকের সাথে টেনে ধরে আছেন। এটা যদি বিয়ের আগে কেউ করে, তাহলে কি সেটা গ্রহণযোগ্য? না, সেটা অবৈধ। বৈধ না, মানে গ্রহণযোগ্য না। ধর্মের দিক দিয়েও না, সামাজিকভাবেও না। যদিও কিছু কিছু মানুষ এসবকে দুধ ভাত আর ডাল ভাত মনে করে, কিন্তু সেগুলো কিন্তু গোপনে করে, প্রকাশ্যে না। এই যেমন ধরো, তুমি আর আমি ঘরের মধ্যে কাপড় চোপড় খুলে দুজন দুজনের সামনে থাকতে পারবো, যখন যা ইচ্ছা করতে পারবো। ইচ্ছে হলে তোমাকে না বলেই আমি ভালোবাসায় মেতে উঠতে পারবো। কিন্তু বিয়ের আগে যদি এসব কেউ করতে চায়, দুজনের কেউ না কেউ একজন এসব করতে চাইবে না। কেন জানো? কারণ সেও জানে এসব অবৈধ। এসব শুধু বিয়ে করেই বৈধ করা যায়। তাহলে অনেকেই যে ডেটিংয়ে যায়। বললাম তো, দুজনে একসাথে কখনো রাজি হয় না, যে কোনো একজন হয়। আর সে হয়তো ব্ল্যাকমেল করে তাকে, যে রাজি হয়নি। এটা কি ভালোবাসা বলা যায়? ওহু, না। এটা শুধু শরীরের জন্য। তুমি নিজেই দেখো, একটু ভাবলেই উত্তর পাবা। এখন প্রেম মানেই ডেটিং, টাকাটাও অত কিছু না। যদিও এর ভেতরগত একটা গোপন অর্থ লুকিয়ে থাকে। তারপর দুজন দুজনকে চুষে খেয়ে আবার দুজন দুদিকে পথ ধরে, ব্যাস। এখন প্রেম মানেই শরীর বোঝায়। সারা জীবন যে একসাথে থাকবে, এরকম চিন্তা খুব কম যুগেলের আছে। বেশিরভাগ হয় সময় নষ্ট করা, আর না হয় দেহ ভোগ করা। থাক, বাদ দেন। এসব শোনাও ঠিক না। কতটা নিচু হতে পারে আজকালকের মন মানসিকতা। বাদ দাও। এসব হতেই থাকবে, বন্ধ হবে না। মেয়ের শরীর নষ্ট হওয়ার পরে মেয়ে ছেলেকে বলবে স্বার্থপর, আর ছেলেটা মেয়েকে বলবে নষ্টা। এটাই দৈহিক ভালোবাসার শেষ পরিণতি। বাদ দেন না। ফালতু একটা টপিক উঠিয়ে দিয়েছি আমি। হুম আমি ব্যাগ গোছানো এখনো বাকি রেখেছি। বাকিটা দুজনে একসাথে গোছাবো। মেধার মুখে এমন কথা শুনে শাকিলের বাঁধন ঢিলে হয়ে যায় ধূপ করে। ব্যাগ গোছাচ্ছ মানে? কোথায় যাচ্ছ তুমি? একদম ঢং দেখাবেন না। টিপে ধরবো একদম। হুম সেন্ট মার্টিনে যে আমাকে নিয়ে যাবেন, সেটা আমি জেনে গেছি। এটা ঠিক না। আগে জানলে মজা লাগবে না? আগে জেনে গেছো তুমি? না, এটাই সবচেয়ে বড় চমকানোর মতো উপহার ছিল। ফুলের তোড়ার ভেতরে। ভাবতেই অবাক লাগছে। সত্যি আমি চমকে উঠেছিলাম। জেনে গেলা তাহলে? জেনে গেছি। এখন একটু ঠোঁটটা দেন, আমি খাবো। তারপর আপনাকে ফ্রেশ হতে পাঠাবো। ঘুম থেকে উঠেছি। ব্যাড স্মেল। মেধার মুখটা একটু চুপসে যায়, শুকনো একটা মুচকি হাসি দিয়ে বলে, এটা ভালোবাসা শাকিল সাহেব। দৌহিকটাই মোল্লা। ভালোবাসার কাছে কোনো কিছু নিচু না, হোক সেটা ব্যাড স্মেল। শাকিল অবাক হয়ে যায় এমন উত্তর শুনে। এখন শাকিল প্রায় ভেবে উঠছে, খোদা যে জীবনে এত ভালো একটা জীবনসঙ্গী দিবে, কল্পনাতেই আসে না। শাকিল তখন মেধার বুকে নরমাংসে ধীরে চাপ দেয়, চুমু খায় গলাতে। আরেকটু উঠে গিয়ে চুমু খায় মেধার ঘাড়ের তিলকের ওপর। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় ঠোঁটের দিকে। খুব আস্তেই টেনে নেয় মেধার নরম ঠোঁটটা। ভালোবাসায় ভাসিয়ে দেয় মেধাকে। শাকিল মেধাকে নিজ হাতে নাস্তা খাইয়ে দেয়, দুজনে গল্প করে, একসাথে ব্যাগ গোছায়। খুনসুটিতে মেতে উঠেছে কখনো কখনো। কখনো বা আবার শাকিল মেধাকে পেছন থেকে চেপে ধরে, চুমো খায় গালে। যেন ভালোবাসার শেষ নেই। এখন কি শাড়ি পরে যাবা, নাকি অন্য কিছু পরে? না, শাড়ি পরে জার্নি করতে পারবো না। এখান থেকে তো চট্টগ্রাম পর্যন্ত প্লেন, তারপর তো বাস। সেজন্য থাক। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা সুবিধা মনে করো সেটাই পড়ো। 3:30টায় বিমান। সময়ের আগে পৌঁছে মেধাকে দিনের এয়ারপোর্টের ভেতরে ঘুরে ঘুরে দেখায়। সেখানে দুপুরের খাবারটা খায়। মেধা এত কিছুর মধ্যেও চেয়েছিল শাকিলকে একটু নিজের হাতে খাইয়ে দিতে। শাকিল দেয়নি। মানুষরা কি ভাবতে পারে সেই জন্য। খাওয়া শেষে শাকিল ব্যাগগুলো পাঠিয়ে দেয় স্ক্যানের জন্য। আর নিজে যায় একটু টয়লেটে। যাওয়ার আগে মেধাকে বলে যায়, পাশে একটা শপিং মল আছে, যদি কোনো কিছু কিনতে ইচ্ছা হয় নিতে পারো। নিজের মোবাইলটাও রেখে যায়, শুধু সাথে রাখে মানি ব্যাগটা। কাজ ছেড়ে আসতে প্রায় 15 মিনিটের মতো লাগে। স্বাভাবিকভাবে এগিয়ে আসছিল মেধাকে রেখে যাওয়া জায়গাটিতে। কিন্তু এসে দেখি মেধা নেই, শপিং মলে নেই। এদিক সেদিক কোথাও দেখতে পাচ্ছে না। কেমন যেন একটা অস্বস্তিকর অস্থিরতা ও চিন্তা গ্রাস করতে থাকে মনের ভিতর। ঘামতে শুরু করে। কিন্তু কয়েক টেবিল পরে দেখে একটা মেয়ে বসে থেকে আনমনে মোবাইল টিপছে। সন্দেহবশত তার কাছে এগিয়ে যায়। কাছে যেতে দেখে এটা তো মেধা নয়। মেধার তো এমন জামা পরে আসেনি। কিন্তু দৈহিক গঠন দেখে মনে হচ্ছে মেধা। দোটানা মন নিয়েই সামনে যায়। সামনে গিয়ে দেখে, হ্যাঁ, এটা তো মেধা। অসহ্যকর কণ্ঠে শাকিল জিজ্ঞেস করে, ওই, জামা যেটা পরে এসেছো সেটা কোথায়, কি করলা? মেধা তখন শাকিলের দিকে তাকায়। অনেকক্ষণ তাকানোর পরে হাতের মোবাইলটা আবার ওঠানামা করতে থাকে। মেধা তখন উত্তর দেয়, ধুরবাল, এই জামাটা কেমন যেন অসহ্যকর, ফালতু লাগছিল।
তাই এখানে এসে বদলালাম। উত্তরটা শুনে শাকিলের সারা শরীরের কম্পন শুরু হলো। পশমগুলো দাঁড়িয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে। চোখগুলো অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে মেধার দিকে। বিদ্যুৎ গতিতে মেধার দিকে ধেয়ে আসে। ঘাড়ের চুলটা সরিয়ে পিঠের কাপড়টা টান দিয়ে নিচে নামিয়ে দেয়। তখন তাকিয়ে দেখে পিঠে তিলকটা নেই। মাথা গরম হয়ে ওঠে। ছটফট করতে শুরু করে পাগলের মতো। জোরে জোরে বলতে থাকে, বিগ মিস্টেক, বিগ মিস্টেক, অনেক বড় ভুল হয়ে গেছে। মেধার হাত ধরে দ্রুত গতিতে বেরিয়ে পড়ে এয়ারপোর্ট থেকে। মেধা ততক্ষণে কিছুই বলছি না, বুঝতে পারছি না মানুষটা পাগলের মতো এমন করছে কেন। এমন সময় শাকিল বলে ওঠে, শ্রুতি, একটা নাম্বার বলছি, জলদি কল দাও। আমি ততক্ষণে একটা গাড়ি ঠিক করে নিয়ে আসি। হঠাৎ এমন কথা শুনে মেয়েটাও নিস্তব্ধ হয়ে যায়। যেন কোনো পাথরের মূর্তির মতো কেউ হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। ব্যাপারটা শাকিল যে আজ করতে পারেনি তা নয়, খুব ভালোভাবে বুঝতে পেরেছে কারণটা কি। তবুও শ্রুতিকে হ্যাচকা টান দিয়ে আবার বলে, এখন স্থির থাকার সময় না শ্রুতি, তোমার বোনকে ওরা যে কোনো কিছু করে ফেলতে পারে। শ্রুতির ঘোর কেটে সে নম্বরটা নেয় শাকিলে থেকে। কল দিয়ে হাতে ধরিয়ে দেয় শাকিলের। শাকিলের ঝাঁঝালো কণ্ঠ আর কথাতে বোঝা যাচ্ছে খুব বড় একটা ঝড় ইতিমধ্যেই গ্রাস করে গেছে মানুষটার আশেপাশে। স্থির থাকার আর মূল কথার জানার এটা উপযুক্ত সময় অবশ্যই নয়। কোনো একটি নম্বর দিয়ে লোকেশন জানতে চাচ্ছে। অস্বস্তিকর মুহূর্ত যেন এটা। গাড়িতে উঠে রওনা দিয়ে তারা বাড়ির দিকে। গাড়িতে মেয়েটা তো শব্দ পর্যন্ত করতে সাহস পায়নি। শুধু তাকিয়ে থেকে অপলকভাবে দেখেছে। একটা ভাবনার জগতে নিজেকে ডুবিয়ে অনেকক্ষণ ভেবেছে। ভেবে বুঝতে চেয়েছে এই মানুষটা সেই 15 বছর বয়সে নামটা জানলো কি করে। কিন্তু কোনো উত্তর মেলেনি। বাসায় আসার পরেও তেমন কোনো কথা হয়নি। শ্রুতিকে ডাইনিং এ বসে রেখে কোন ঘরে যে মানুষটা ঢুকেছে এখনো বের হওয়ার কোনো নামগন্ধ নেই। অথচ সন্ধ্যা হয়ে রাতের দিকে সময় গড়াতে শুরু করেছে। ঠিক এশার আজানের সময় শাকিল তার বেডরুম থেকে বের হয়। বেরিয়ে দেখে শ্রুতি মেয়েটা ততক্ষণে সোফাতেই নিজেকে এলিয়ে দিয়েছে। শাকিল একমনে তাকিয়ে থাকে শ্রুতির দিকে। ভাবতেও অবাক লাগছে, দুটো মেয়ের ঘুমন্ত চেহারা একই রকম মায়াবী। যেন এখানে মেধা নিজেই ঘুমিয়ে আছে। কিন্তু দাঁড়িয়ে থেকে মেধা ভাবার সময় এখন না। অনেক রহস্যের ভেদ আজ রাতেই খুলতে হবে। পেতে হবে মেধাকে। আর ফিরিয়ে দিতে হবে এই মায়ের কোলে তার সন্তানকে। শাকিল কাছে যেয়ে ধীরে ধীরে শ্রুতির মাথায় হাত বুলায়। শ্রুতির ঘুম ভাঙার সাথে সাথেই তড়িঘড়ি করে উঠে পড়ে। ঘুমন্ত চেহারাতে হাত ঘুরিয়ে মুছতে থাকে ঘুমের আবিষ্টা। শাকিল জিজ্ঞেস করে, কফি বা চা বানাতে পারো? শ্রুতি মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। কথা মতো শ্রুতিকে রান্নাঘরে নিয়ে গিয়ে সব দেখিয়ে দেয়। তবে ঘুমন্ত রেশ অবস্থাতে শ্রুতি বুঝতে পারে মানুষটা একটু হালকা মনের হয়ে গেছে। যেন চেহারাতে বিন্দুমাত্র কোনো চিন্তার দাগ নেই। অথচ দুপুরের চেহারাটা মনে রাখার মতো একটা চেহারা ছিল। নাকি ভুল মনে হচ্ছে কে জানে। তবুও শ্রুতি আর কোনো কথা বলে না। কিন্তু ভাবতে শুরু করলে হাজারো প্রশ্ন মাথাতে বাড়ি খায়। কে এই মানুষটা? কে হয় তার? আগে থেকে কি চেনে? নাকি সেই পুরনো কোনো মানুষ? হাজারো প্রশ্ন তৈরি হলেও করার সাহস একটুও পাচ্ছে না শ্রুতি। শ্রুতি তখন নাস্তা বানাতে ব্যস্ত। তবুও আজ চোখে মাঝে মাঝে তাকিয়ে দেখছে তার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। শাকিল খুব ক্ষীণ কণ্ঠে শ্রুতিকে বলে, তুমি একটু মোটা মনে হয় তোমার বোনের থেকে, কিন্তু চেহারার পার্থক্য করাটা মোটেও সহজ না কারো কাছে। শ্রুতির হাতটা থেমে যায় মগের ওপর। কান্না জড়িত কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, তারা সবাই এখনো বেঁচে আছে? আছে। তারা বেঁচে আছে বলে তুমি এখনো বেঁচে আছো। আমিও বেঁচে আছি। কিন্তু খুব অবাক লাগছে, এই 12টা বছরে তুমি আমাকে ভুলে গেলে কি করে। খুব বেশি অবাক লাগছে। শ্রুতি তখন আস্তে আস্তে শাকিলের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। যেন মনে হলো কিছু আনতেই গেছে। ঠিক তাই, একটা ফ্যামিলি ফটো এনে শাকিলের হাতে ধরিয়ে দেয়। কাঁদতে কাঁদতে বলে, তুমি, তুমি কি সেই ছোট শাকিলটা না? এইটা কি তুমি না? আমার পাশে যে ছেলেটা? হ্যাঁ। চুপ করে থেকো না, বলো আমাকে। সেই চুমোর কথাটা মনে আছে তোমার? তোমাকে বউ বানাবো বলে যে চুমোটা খেয়েছিলাম। শ্রুতি আর দাঁড়িয়ে থাকতে পারে না। কাঁদতে কাঁদতে মুখ টিপে মেঝেতেই পড়ে যায়। পাগলের মতো কাঁদতে থাকে। যেমনটা কাঁদে একটা শিশুহারা মা। শাকিলও কাঁদে, তবে চাপা কণ্ঠে। পাগলের মতো নয়। তবে ভেতরটা কাছে পাগলের মতো। কারণ তার হাতে তুলে দেওয়া হয়েছে সেই ছোটবেলার একটি স্বর্গীয় স্মৃতি। হয়তো কোনোদিন কল্পনায় ছিল না এমন একটা দিন আসবে যেটা পেছনে সব কথাই ভেবে মনে করে দিবে। শাকিল হাঁটু গেড়ে বসে শ্রুতিকে ভেতরে নিয়ে যেতে চায়, কান্না থামাতে বলে। এমন সময় শ্রুতি বলে, আমাকে আর ছুঁয়ো না শাকিল, আর ছুঁয়ো না আমাকে। আমি এখন পবিত্র শ্রুতি নেই। আর নেই তেমন পবিত্র। এখন আমি একটা দামি পতিতা। ছুঁয়ো না আমাকে। শ্রুতি, চুপ করো এখন। চলো ভেতরে। আমি তোমাকে সেভাবে আর কোনোদিন স্পর্শ করতে পারবো না। অধিকারটা এখন আর নাই। অসময়ের একটা ঝড় সবকিছু কেড়ে নিয়েছে আমাদের থেকে। শ্রুতিকে বারান্দায় নিয়ে আসে। দুজনের হাতেই চায়ের মগ। চুমুক দিতে শ্রুতি শুরু করে গম্ভীর কণ্ঠে সেই নষ্ট ইতিহাসটা। প্রচণ্ড ঘুমে মগ্ন ছিল শ্রুতি। দুটো পরিবার তখন এক অনুষ্ঠান থেকেই ফিরছিল। দুটোর মধ্যে একটি শাকিলের। অবশ্য শ্রুতি তখন শাকিলের মায়ের কোলে ঘুমিয়েছিল। হঠাৎ খুব জোরে গাড়িটা ব্রেক কষেছিল।
কিন্তু গভীর ঘুমের শ্রুতি তখনও পাত্তা দেয়নি। কিছু বুঝতে যখন শুরু করেছে, তখন চোখের সামনে চলছে এক প্রকার ধস্তাধস্তি। এমন সময় শক্ত একটা হাত বুকের ওপর চেপে বসে। প্রচন্ড ব্যথা লেগেছিল। তারপর মুখটা শক্ত করে টিপে কি যেন একটা মিষ্টি ঘ্রাণের মতো নাকের সাথে লাগিয়ে দেয়। শ্রুতি তখন জ্ঞান হারিয়েছিল। ওটা অজ্ঞান করার কিছু ছিল। তবে জ্ঞান ঠিক কতক্ষণ পরে ফিরেছে সেটা বোঝা যায়নি। তবে বুঝতে পারছিল শরীরে মারাত্মক ব্যথা। হালকা অন্ধকার ঘরে ফিনকি দিয়ে কিছু আলোর ছড়াছড়ি। শ্রুতি মেঝেতে হামাগুড়ি দিয়ে সে আলোর সামনে যায়। যখন নিজের দেহের উপরে চোখ যায়, চিৎকার দিয়ে উঠেছিল শ্রুতি। অন্তত নিজের উপরে চালিত নির্যাতনগুলো বুঝতে তার কোনোভাবেই বাকি নেই। তখন যথেষ্ট বয়স শ্রুতির। বুকের বোতামগুলো হিংস্র জানোয়ারের মতো খোলা হয়েছে। সাদা ত্বকে পুরো মুখের দাঁতের দাগ কেমন যেন লাল বর্ণ ধারণ করে ফেলেছে ততক্ষণে। নিম্নাঙ্গের ব্যথাটা উপলব্ধি হতে থাকে। হাত দিয়ে দেখে রক্ত। নিজেকে ধরে রাখতে পারে না। প্রচুর চিৎকার করে কাঁদে। এমন অত্যাচার বোঝার আগে যদি খোদা মৃত্যুটাই দিয়ে দিত। কিন্তু সেই মৃত্যুর চেয়ে কোথায় কম। কোনো দিক দিয়েই কম নয়। এসব আঘাতে আবার জ্ঞান হারিয়ে ফেলে নিজে নিজে। আবার যখন জ্ঞান ফিরে, তখন চোখের উপরে জ্বলছে সিনেমাতে দেখা সেই মেডিকেলের লাইটগুলো, যেসব চোখের সামনে জীবনে দেখা হয়নি। শ্রুতি লাফ দিয়ে ওঠে। প্রথম কথাতেই কাঁদতে কাঁদতে বসে। আমাকে আমার মা বাবার কাছে ফিরিয়ে দাও। আমি শাকিল অপেক্ষা করছে। ছোট বোন খাবে না আমাকে ছাড়া। খুব জোরে একটা থাপ্পড় মেরে গালের উপর। এত জোরে থাপ্পড় জীবনে কেউ গালি দেওয়ার দূরের কথা, চোখের সামনে এসে দেখেনি। চুপ হয়ে যায় একদম। কিছুক্ষণ পর শুরু হয় ব্লাড টেস্ট। আরো কত কত অস্ত্রোপচার। তবে নিম্নাঙ্গেও কিছু একটা করেছিল। তবে এসব বলতে স্বাভাবিক লাগলেও তখন সেই মুহূর্তটা স্বাভাবিক ছিল না। ছিল একটা নরকের নরকীয় মুহূর্ত। পরের দিনে পোর্টে নিয়ে যায় আমাকে। কিন্তু শ্রুতি একাই ছিল না। তার সাথে আরো 17 কিংবা 18 জনের মতো। সবাই বলতে গেলে একই বয়সের। সবাইকেই চোখ বেঁধে একসাথে একটি জাহাজের কেবিনে উঠিয়ে দেওয়া হয়। একটা কথা বাদ পড়ে গেছে, সেটা সন্দেহবশত। জাহাজে ওঠানোর আগে সেখানে সবার সম্ভবত হর দাম হচ্ছিল। বিভিন্ন দেশের লোক বিভিন্ন দাম বলছিল। কেউ কেউ চাইছিল বেছে বেছে দু একটাও নিতে। কিন্তু যখন একজন লোক বলে উঠল, এই লটের মধ্যে বাঙালি আছে একটা, তাও আবার রাশিদ খানের মেয়ে, তখনই কেউ একজন ইংলিশে কথা বলে। সবার চাইতে যারা দামে পুরো লটটাই কিনে নেয়। তারপর আর কেউ কোনো কথা বলতে পারেনি। যাত্রা শুরু হয় শ্রুতিদের ইরান পোর্ট থেকে। তবে কোনো দিকে সেটা জানা নেই। সারাদিন চোখ বাঁধাই থাকতো। আর রাতের বেলায় ঘর অন্ধকার করে চোখ খুলে দেওয়া হতো। তৃতীয় দিনে শ্রুতির ডাক পড়ে অফিসার কেবিনে। একজন মেয়ে সে নিয়ে যায়। সম্ভবত কাজের মেয়ে হবে। তবে চোখ খোলার পরে মনে হয়নি সেটা কাজের মেয়ে। ওরুর উপর থেকে অর্ধ পর্যন্ত টাইট একটি কালো কাপড়। বাকি সাদা দেহটা সম্পূর্ণ উন্মুক্ত। সামনে থেকে একটি লোক জিজ্ঞেস করে সে রাশিদ খানের মেয়ে কিনা। শ্রুতি উত্তর দেয় হ্যাঁ। লোকটা হাসতে হাসতে কাত হয়ে পড়ে। যেন ওই হাসিটা থামার নয়। পরে হাসতে হাসতে বলে, কোনোদিন কি ভেবেছিল আমার ভাগ্য, যে মানুষটার এজেন্সি আমার এই ব্যবসা বন্ধ করার এত চেষ্টা করেছে, সেই মানুষটার মেয়ে এখন আমার পণ্য। যাক, তুমি চিন্তা করো না। তুমি মারাত্মক সুন্দরী আছো। তার উপর আবার দেশি মাল। তোমার দর এখানের চেয়ে নয়, এশিয়ার মধ্যে সবচেয়ে চড়া দাম হবে। তবে দামটাই হবে, কোনোদিন প্রকাশ হবে না। এমন ক্ষতি আর করিয়েন না আমার। আমাকে আমার পরিবারের কাছে যেতে দেন। আমি এসব পারবো না। কাঁদতে কাঁদতে বলে শ্রুতি। আহা, চিন্তা করো না। তোমার বাবা মা অত চিন্তা করবে না। তারা কয়েকদিন পরে উপরে চলে যাবে। আর যতদিন বেঁচে থাকবে, তোমার যমজ বোন তো আছেই। তাহলে চিন্তা কিসের? শ্রুতি নিস্তব্ধ হয়ে যায়। এখানে স্পষ্ট ইঙ্গিতে বোঝা যাচ্ছে তার বাবা মাও পরিবারকে নিশ্চিহ্ন করে দেবে। হয়তো শাকিলের মন থেকে হারিয়ে যাবে। তাহলে নিজেকে বাঁচিয়ে রেখে এই নষ্ট পথে পা দেওয়ার কি দরকার? ফিরে আসে সেই ঘর থেকে। এভাবেই কেটে যায় একটি সপ্তাহ জাহাজের ভেতর। তবে চোখের সামনে প্রায় দেখা যেত বিভিন্ন অফিসাররা মনমতো রাতের বেলায় এক একটা করে মেয়ে নিয়ে যেত। লোহার কেবিন ভেদ করে ভেসে আসতো অসহ্যকর রক্তাক্ত চিৎকার। তবে শ্রুতিকে ছোঁয়া নেশেছিল। মেয়েগুলোর মধ্যে বিভিন্ন দেশের মেয়ে ছিল। কারো কারো ভাষা শ্রুতি বুঝতো, আবার কখনো বুঝতো না। তবে কিছু একটা বুঝতো তারা শ্রুতিকে কাঁদতে কাঁদতে, প্রচুর কাঁদতো। গণধর্ষণের বিবরণ। পরের সপ্তাহে শ্রুতি একদম ধরে নিল আত্মহত্যা ছাড়া উপায় নেই। তবে এটা একটা সুযোগ হয়ে গিয়েছিল। কারণ বিকেল করে তাদেরকে জাহাজে ঘুরতে বের হতে দিত। ঠিকই তাই। নিজেকে শেষ করে দেওয়ার জন্য ঝাঁপ দিয়েছিল শান্ত সাগরে। তবে উপায় হয়নি। বেঁচে গিয়েছিল অন্যদের উদ্ধারের মাধ্যমে। শুরু হলো চোখের ভেতরে রাখা। সবসময় নজরে থাকতো শ্রুতি। কোনো সময় ছাড় পেত না। সময় শেষ হয়ে চলে আসে বাংলাদেশে। তখন ভাবতে পারিনি কোনোদিন বাংলাদেশে একজন নষ্ট মেয়ে হয়ে আসতে হবে। আর সামনে কি করানো হবে, সেটা আকার ইঙ্গিতে খুব ভালো করে বুঝতে পারছে। সবাইকে সরিয়ে ফেলা হয় অন্য কোথাও। তবে শ্রুতিকে রাখা হয় শুধু এক বিশাল বংলোতে। সেটা ছিল সেই লোকের, যে কিনা কিনে নিয়েছে শ্রুতিকে।
তবে জায়গাটা কোথায় তখন জানা ছিল না শ্রুতির। শ্রুতিকে প্রথম 4 মাস কিছুই করলো না, ছেড়ে দেওয়া হলো স্বাধীনভাবে। ভালো ভালো পোশাক, সাথে থাকার জন্য একটা কাজের মেয়ে, যেন কোনো রাজকন্যা এ বাড়ির। তবে এই 4 মাসের শেষের দিনে যে একটা কালো দিন অপেক্ষা করছে সেটা জানা ছিল না। দুপুরে শ্রুতি তার কাজের মেয়ের সাথে একসাথে খানা খাচ্ছিল। লোকটা ছিল বাহিরে, সম্ভবত কোনো কাজের জন্যই বাহিরে ছিল। এই সময় কাজের মেয়ে মোবাইলে কল আসে লোকটার নম্বর থেকে। তরে যেই খবর নিয়ে লোকটা কল দিয়েছে এটা কারোই জানা ছিল না। এমতো অবস্থায় যদি মেয়েটা এমন খবর শুনে, কি হতে পারে সেটা খোদাই জানে। মেয়েটাকে খবর দেওয়া হয় শ্রুতির বাবা মা আর বেঁচে নেই, গতকাল রাতে মারা গেছে এক হামলায়। তবে প্রথমে এই কথাটা শ্রুতিকে জানাতে চাচ্ছিল না। মেয়েটাও বুঝতে পারছিল বাবা মার মৃত্যুর খবর শোনা এটা কারোর জন্য সহ্যের ব্যাপার নয়। তবে উপায় ছিল না, জোরাজোরির কারণেই বলতেই হয়েছিল। খবরটা শোনার পরে শ্রুতিও হয়ে গিয়েছিল এক মানব মূর্তি। বিশ্বাস করতে পারছিল না সেই কথাটা হঠাৎ সত্যতে পরিণত হয়ে যাবে। আশা ছিল অপেক্ষার প্রহর শেষ হয়ে একদিন ঠিকই ফিরে যাবে বাবা মায়ের বুকে, শুধু সময়ের পালা চলছে। কিন্তু সেটা হয়তো আর হলো না, চরমভাবে ভেঙে পড়ল। চুপসে গেল একটা বাতাসবিহীন বেলুনের মতো। কথার মাঝে শাকিল প্রশ্ন করে, সেই তারিখটা কত ছিল? 18 জুন। তারপর? এভাবেই কেটে যায় আরো কয়েকটি মাস। তবে অবাক হই আমি, প্রথমে যা ভেবেছিলাম সেটার কিছুই না, বরং সব উল্টো। কিন্তু ভাবনাটা ভুল ছিল। একদিন রাতে সেই লোকটা ঘরে এসে বলল, ইরান থেকে একটা লোক এসেছে, রাতে তার সাথে দেখা করতে, আপ্যায়ন করতে হবে তাকে। সবকিছুতে রাজি হয়েছিলাম, কিন্তু কাজের মেয়ে মুখটা ভালো ছিল না। মনে হচ্ছিল তার চেহারা দিয়ে অন্য কিছু বোঝাতে চাইছে সে। আমি বুঝিনি কিছু। ইরান থেকে আগত লোকটার তখন খাওয়া দাওয়া শেষ। শ্রুতি চাচ্ছিল চলে যেতে সেখান থেকে। যখনই অনুমতি চাইল, ঠিক তখনই লোকটা শ্রুতির বুক থেকে ওড়না টেনে বলে, তোমাকে তো আজকে চলে যাওয়ার জন্য আমার কাছে পাঠানো হয়নি। তোমাকে পাঠানোর উদ্দেশ্য হলো তোমাকে আজকে একটু তৈরি করা। আর তুমি বলছো কিনা চলে যাবা? পাগল মেয়ে একটা। কথাটা খুব ক্ষীণভাবে শ্রুতির ভেতরে আঘাত করতে থাকে। হয়তো এটা কোনোদিন কল্পনাতেও আর আসেনি। আবার তাই সেই নরকে পা রাখতে হবে। তবুও বন্ধ করে নিজেকে বাঁচানোর বহু চেষ্টা করে। দরজা খুলে বেরিয়ে যেতে চায়, কিন্তু পারে না। বাহির থেকে দরজা লাগানো। এদিকে পেরে উঠে না পেরে বিশালদেহী মানুষটার সাথেও কিশোরী একটা দেহকে শকুনের মতো ছিঁড়ে খায়। সেদিন আবারও মৃত্যু হয় শ্রুতির। সেটা আত্মকেন্দ্রিক মৃত্যু না হলেও দৈহিক মৃত্যু বলা যায়। ব্যথাও নষ্ট করা। শরীরে যখন গোসল করতে গিয়েছিল, তখন নিজের শরীরের এক পশলা রক্ত ঝরতে থেকে মারাত্মকভাবে চিৎকারে মেতে ওঠে। এটা কোনো সহনীয় রক্ত নয়, খুনের রক্ত। শুরু হয় অবিশ্বাসভাবে সেই পথের যাত্রা। তবে লোকটা সেই দিন যা বলেছিল মিথ্যা বলেনি। সত্যি যে চড়া দামে বিক্রি হতো। তখন 3টে মাস এভাবে চলে গেল। তখন নিজেকে না মানিয়ে নিয়েও মানিয়ে নিয়েছিল। তবে দৈহিকভাবে অনেক ক্ষতি হয়। জরায়ু ইনফেকশন হয়ে গিয়েছিল। এই ছোট দেহতে কতই বা সহ্য করার ক্ষমতা। চিকিৎসা নেওয়া হলো বড় বড় ডাক্তারের, তবে নষ্ট করে দেওয়া হলো আরো একটি ভবিষ্যৎ। শ্রুতিকে মা হওয়ার ক্ষমতা থেকে বিচ্যুত করে দিল। নরকে থেকে একটা অনুভূতি কিংবা উষ্ণ অনুভব হয় কিনা এই নিজেকে অনেক সময় প্রশ্ন করত। উত্তর আসতো হ্যাঁ, সেই অনুভবটা কাজ করত। যেটা ছিল বাল্যকালের একটা বালকের ছোঁয়া। তার নাম শাকিল। যখন খুব একা একা লাগতো সেই সময় ভাবতো, কিন্তু সেসব আর কখনো বাস্তব হওয়ার নয় হয়তো। তারপর হঠাৎ একদিন কোনো এক পার্সেলে পেয়ে যায় এই পুরো পরিবারের ছবিটা, যেটা একটা স্মৃতি হিসেবে আজও টিকিয়ে রেখেছে, যেখানে আছে সবকিছু। তবে কে পাঠিয়েছিল সেটা, সেটা আজও অজানা। তবে বয়স বাড়ার সাথে সাথে শ্রুতির পরিচয় বদলে যেতে শুরু হয়। শ্রুতিকে চড়া দামে কিনে ফেলে বাংলাদেশের এক আন্ডারগ্রাউন্ড এজেন্সি। নাম হয়ে যায় মারিয়া নভেলা। কাজ হলো নিজের দেহের নেশায় মাখিয়ে বের করে আনা গোপন গোপন তথ্য। এত কিছুর ভেতরে শ্রুতির সেই স্মৃতির পাতাগুলো চাপা পড়তে থাকে। শ্রুতি তখন মারিয়া বেশি অভ্যস্ত হতে থাকে এই জগতের। কিন্তু সবকিছুর শেষ আছে। গতকাল সকালে শ্রুতিকে কাজ দেওয়া হয় শাকিলকে ঘায়েল করার। বলা হয়েছে শ্রুতিকে নাকি নিজে চেয়ে পাঠিয়েছে ট্যুরের সঙ্গী হওয়ার জন্য। তবে শ্রুতির এজেন্সি রাজি হয়েছিল একটি কারণে। কারণ এই মানুষটা পরিবারের চোখে শাকিল হয়েও ইরানি এজেন্সিও প্রত্যেকটা এজেন্সির চোখে আহমেদ জয়, একজন আন্ডার এজেন্ট। আর এমন মানুষই যখন নিজের অজান্তেই অন্য একটি এজেন্সির কাউকে নিজের কাছে চেয়ে বসে, তখন সেটাকে বলা হয় চাঁদ যখন হাতের মুঠোয়। শ্রুতিকেও কাজ বুঝিয়ে দেওয়া হয় শাকিলে থেকে কোনো গোপন কোড অথবা নর্মাল কোনো পয়েন্ট বের করে আনা যায় কিনা। কিন্তু তা তো আর হয় না, বরং সব উল্টো পথে চলতে শুরু করলো। এই বলেই কথা শেষ করে শ্রুতির, কিন্তু ভাবনায় ফেলে দেয় শাকিলকে। কারণ শাকিল তো এটা কাউকে জানায়নি সে মেধাকে নিয়ে সেন্ট মার্টিন ট্যুরে যাচ্ছে। এমনকি শ্রুতিকে ওসব বলেনি তার সঙ্গী দরকার। তাহলে এসব প্যাঁচ ঘুরলো কোথায়? তাহলে কি মেধাকে কোনোভাবে শেষ করে দেওয়ার গোপন কোনো পরিকল্পনা? তবে এই কথাটা শাকিল নিজের ভেতরে চেপে রেখে দেয়। গম্ভীর কণ্ঠে অন্য কথায় মন নেয়। শ্রুতি, তোমাকে 18 জুনে যে বলা হয়েছিল তোমার পরিবারকে মেরে ফেলা হয়েছে, আসলে সেটা তোমার পরিবার ছিল না, ছিল আমার। শ্রুতি যেন আকাশ থেকে পড়ে।
বিশ্বাস করতে পারছিল না। অথচ রান্নাঘরে জিজ্ঞেস করেছিল উল্টোভাবে শাকিলের পরিবারটা সচল আছে কিনা। কিন্তু হ্যাঁ, এটা অনেক বড় ভুল হয়ে গিয়েছিল তাদের, শুধুমাত্র বাসার নম্বরটা ভুলে যাওয়ার কারণে। মুহূর্তে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে ফেলেছিল আমার পুরো পরিবার। কিন্তু খোদা কেন যেন আমাকে বাঁচিয়ে দেয় বাহিরে রেখে। হ্যাঁ, খুব কেঁদেছিলাম আমি সেই দিন, জানো। প্রচন্ড রাগ হয়েছিল এই এজেন্সি গেমের ওপর। তবে সবকিছু গুলিয়ে গিয়েছিল। এক উল্টো পথের যাত্রী হয়ে গিয়েছিলাম। তুমি হারিয়ে যাওয়ার পরে তোমার মা পাগলের মতো হয়ে গিয়েছিল। কিছু খেত না, ঘুমাতো না, উন্মাদের মতো চলতো। ঠিক সেই মুহূর্তেই আমার মা তোমার মায়ের হাত ধরে ওয়াদা করে ফেলে তোমার বোন মেধার সাথে আমার বিয়ে দেওয়ার। কিন্তু আমি রাজি হইনি সহজে। আমি যে তোমাকে চাইতাম, সত্যি বলতে প্রতিটা দিন অপেক্ষায় থাকতাম যখন তোমাকে সারাদিন খুঁজে বাবাও তোমার বাবা হতাশা নিয়ে ফিরত। আমি এত কিছুর মাঝে বিশ্বাস নিয়ে ঠসেই থাকতাম। কিন্তু তুমি 4টে মাসেও এলে না। এর মধ্যে আরো একা হয়ে গেলাম। তখন আমার পরিবার আমাকে নিয়ে চলে যায় অন্য কোথাও। সবার নাম পরিবর্তন করে ফেলে। তবে আমরা আমাদের পুরনো নাম ধরে ডাকতাম। এর মধ্যে তোমার বাবা একদিন বলে আমি যদি মেধাকে বিয়ে করি তবে তোমার মা কিছুটা হলে শান্তি পাবে। আমি তখন বিয়েটা করিনি। কথা দিয়ে দিলাম কোনোদিন যদি বাংলাদেশের এজেন্সিতে ঢুকতে পারি তবেই করব। কারণ ততদিনে সবাই জেনে গেছে তুমি বাংলাদেশে পাচার হয়ে গেছো। মূল উদ্দেশ্য ছিল তোমাকে খুঁজে পাওয়া আর বাবার প্রতিশোধটা নেওয়া। খোদার কি কিসমত, সবকিছুই হতে চলো চাহিদা মতো। কিন্তু তোমাকে ধোঁয়াশার মধ্যেও পেলাম না। মাঝে মাঝে খবর পেতাম তোমার বিষয়ে তোমার বাবার কাছে, কিন্তু সব স্পষ্ট। তবে বাবার প্রতিশোধের পর্দা ধীরে ধীরে সাফ হয়ে যাচ্ছিল। সেই এজেন্সিটাই বিলুপ্ত হতে সক্ষম হয়েছিলাম, কারণ আমার আর মেধার বিয়ে হয়। এই কথাটা বলে শ্রুতির দিকে তাকিয়ে শাকিল একটা শুকনো হাসি দেয়। শাকিল বুঝতে পারছে শ্রুতি এই কথাটা শোনার পরে ভেতরে কি অনুভব করতে পারে। কিন্তু সব তো বলতে হবে। শ্রুতি অপলক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকে শাকিলের দিকে। তবে কিছু বলতে পারে না। কিছু বলারও নেই। কিবা বলবে। ভাগ্য কখনো সাথ দেয়নি তার। শ্রুতি তখন বলে অনেক খুশির কথা এটা। অন্তত তোমার বংশের রক্তের সাথে আমাদের রক্তের মিশ্রণ তো হয়েছে। শাকিল একটু হাসে। এটা অন্যরকম হাসি। হয়তো কোনো অর্থ আছে কিনা। হ্যাঁ, সেটাই। ঠিক এমন সময় শ্রুতির নাম্বারে কল আসে। অচেনা নম্বর। শ্রুতি শাকিলকে দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি তোমার কারো নাম্বার? হ্যাঁ, এদিকে দাও। শাকিল খুব স্বাভাবিকভাবেই মোবাইলটা কানে ধরে। প্রথম কয়েক সেকেন্ড সম্ভবত মুখটা স্বাভাবিক ছিল, কিন্তু তারপরে মুখের রংটা বদলিয়ে যায়। কারণ ওপারের কণ্ঠটা জানান দিল মেধার খোঁজ পাওয়া গেছে শাকিল। এই কথাটা শোনার পরে শাকিল প্রথম কয়েক মুহূর্ত যেন পাথর হয়ে গিয়েছিল। মেধার খোঁজ যে শাকিল পেয়ে যাবে সেটা শাকিল জানতো, কিন্তু খোঁজ পেয়ে গেছে এই কথাটা শোনার পরে ভেতরে কি হতে শুরু করবে এটা হয়তো জানতো না। ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করে কখন খোঁজ পেলি? লাস্ট চেকিং কোথায় শো করছে? এখানে দেখাচ্ছে আরিচা রোড। মানে হলো সম্ভবত মানিকগঞ্জের দিকে। কিন্তু তুই শক্ত হলে একটা খবর দিতে পারে। কি? তাড়াতাড়ি বল ভনিতা না করে। খোঁজ নিলাম। ওখানে নাকি একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এক মাইক্রো আর টার্গোর সাথে। ঠিক সার্ভার টার্নিং পয়েন্টে। 4জন ছেলে 3জন মেয়ে। আমাকে টলানোর দরকার নাই, তুই আগে দেখ। আমাকে মোবাইলে কোনো কোন নম্বর থেকে ফোন এসেছে। কিছুক্ষণ পরে জানানো হলো 4টা আসে। তোর শ্বশুরের নম্বরও আছে। আর একটা কথা, তোর শ্বশুরের নম্বরটা কিন্তু তোর ফোনের পাশে শো করছে। যখন শেষবারের মতো চেক করা হয় তার ঠিক 25 মিনিট পরে তোর শ্বশুরের নম্বরটা শো করে। আচ্ছা হয়েছে। এখন তুই তোর সাথে কথা বলার রেকর্ড আর এই লোকেশন ডিসকানেক্ট করে দে। বাকিটা আমি দেখছি। কথা শেষ করার পরে শাকিলের অস্থিরতা বেড়ে যায়। কিছু একটা আঁচ করতে পারছে হয়তো। যদি নিজেকে না সামলায় তাহলে চলমান পরিস্থিতির উল্টোটাও ঘটে যেতে পারে। ঘরে গিয়ে কম্পিউটারে সব হার্ড ডিস্ক, বিভিন্ন ডাটা, কাগজপত্র আরও যেগুলো খুব গুরুত্বপূর্ণ সবগুলো একটা ট্রাভেল ব্যাগে ভরে নেয়। শাকিলের এমন অস্থিরতা দেখে শ্রুতিও হতভম্ব। পাগলের মতো ছোটাছুটির মাঝে শ্রুতি যে কিছু জিজ্ঞেস করবে সেটার ফোর্সও তো হয় না। সবকিছু ডাইনিং নিয়ে আসার পরে শাকিল কল দেয় শ্বশুরের নম্বরে। প্রথম 3বার ট্রাই করার পরে শাকিলের মনে হয় আহা, শ্বশুর তো অচেনা নম্বরের কল ধরে না। তখন মেসেজ দিয়ে জানান দেয়। কিন্তু পরের বার শাকিলকে আর কল দিতে হয় না। শ্বশুর নিজেই ফোন দেয়। তবে খুব বেশি কথা বলার সুযোগ পায় না, শুধু বলে এখনই ইউনাইটেড চলে আসতে। আর আসার আগে যেন এই সিম পুড়িয়ে দিয়ে আসে। সিমটাতে যেন কোনো ফিঙ্গার স্ক্যানও না পড়ে। আর যত কিছু প্রয়োজনীয় জিনিস আছে সব নিয়ে যেন এক্ষুনি বেরিয়ে পড়ে। শাকিল দেরি করে না। এসবের মধ্যে একটা কাজ শাকিলের করা হয়েই গেছে। কিন্তু এখন অস্বস্তিটা আরো বেশি লাগছে। কারণ শ্বশুরের কণ্ঠটা খুব একটা ভালো লাগেনি শাকিলের। ভেতরটাতে আবারও সেই ব্যথাটা জাগতে থাকে। খোদা যেন না করে সেটা। এখন সামনে শ্রুতি দাঁড়িয়ে থাকলেও ভেতরের সম্পূর্ণ অনুভব ও ভালোবাসাটা মেধাকে ঘিরে। হতে পারে শ্রুতি একটা সময় সবকিছু থেকে আসল ছিল, কিন্তু এখন থেকে কেন যেন সেটা আর ফেরানো যাবে না।
কেন যাবে না সেটা নিয়ে ভেতরে ঝড় উঠবে না। সে এখন অন্য জগতের হয়ে গেছে। যদিও তার ভেতরে শাকিলের জন্য এখনো সেই ডাকটা আছে, কিন্তু শাকিল এখন আর মেনে নেবে না হয়তো। দুই নৌকাতে পড়ে যেতে পারে। দুজনেই বাসা থেকে বেরিয়ে পড়ে। শ্রুতি এতক্ষণে জিজ্ঞেস করে, আমরা আবার যাচ্ছি কোথায়? শাকিল অনেকক্ষণ পরে উত্তর দেয়, গেলেই বুঝবা। কিন্তু শ্রুতির পাল্টা উত্তর হয়তো শাকিল অনেক আগেই ভেবে রেখেছিল। আমাকে তো পরশুদিনের মধ্যে ফিরে যেতে হবে। শাকিল অন্যদিকে তাকিয়ে এক ঝলক শুকনো হাসি দেয়। দুই চোখের কোণে জমা কিছু পানি। মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ ঠিক, এখন মেধার শ্রুতির মধ্যে ঠিক এমনটাই পরিবর্তন ঘটে গেছে, যার কারণে শাকিলের মনে শ্রুতির জন্য সে আগের অনুভবটা কিঞ্চিতের জন্য উদয় হয়নি। মেয়ের মনে একটুও চাইল না বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও একটু দেখা করার ইচ্ছা। কিন্তু সেই বাপ আর মাটা যে আজও পচে আছে মেয়েটার, সেটা যদি শ্রুতি একটু হলেও জানতো। তবে এসব বলে লাভ নেই, তাকে না জানিয়েই হাজির করবে তার বাবার সামনে। গাড়ি চলতে থাকে। শাকিল ভাবতে থাকে মেধাকে নিয়ে। তবে মুখটা যে কতটা কষ্টে স্বাভাবিক রেখেছে, এটা একমাত্র শাকিল নিজেই বুঝতে পারছে। এখন মেধা মানেই শাকিলের দেহের অংশ, মনের বিশাল একটি ভাগ, যার ভেতরে প্রবেশ করানো নিজের ভবিষ্যৎ। নিজের ভালো থাকার কারণটাও মেধা। হাসি খুশি ভালোবাসার উষ্ণতার শেষ হাত, সব মেধার জন্য। কিন্তু এত কিছুর পরেও খোদা এখানে এসে পরীক্ষার জালে আবারও আটকে দিয়েছে। শাকিল কিছুক্ষণের জন্য কল্পনা করে বাবার সাথে এতদিন পরে দেখাটা স্মৃতির জন্য কেমন হতে পারে। শাকিল যত বড় ধাক্কা খেয়েছিল, ধাক্কাটা খেয়ে এই শরীরে সামলানো সম্ভব ছিল হয়তো, ঠিক এমনটাই ধাক্কা খাবে, নাকি তার চেয়েও বড় সড়ো, জানা নেই। শাকিল মেডিকেলের সামনে সে মোবাইলটা থেকে সিম বের করে একটা ডাস্টবিনে ফেলে দেয়। শ্রুতিকে নিয়ে হাঁটতে থাকে মেডিকেলের ভেতরে কোনো এক উদ্দেশ্যে। তবে শ্রুতি বুঝতে পারছে না হঠাৎ মেডিকেলে কেন নিয়ে আসলো তাকে। কিছু দূর এগোতেই শাকিল দেখা পায় শ্বশুরের। কিন্তু হঠাৎ কেন যেন শ্রুতির পাটা ঢিলে হতে শুরু করে। শাকিল সামনের দিকে তাকিয়েও বুঝতে পারে মেয়ে হয়তো বাবার চেহারাটা চিনতে শুরু করেছে। এদিকে শ্বশুরের দিকে তাকিয়েও বোঝা যাচ্ছে ওনার মোনার চোখ শাকিলের দিকে নেই, পেছনের দিকে কারো উপরে আটকে গেছে। শাকিল এর মাঝেও মেধার ওয়ার্ডটা জেনে নেয়। এদিকে আন্না থেকে এগোয় এখন মেধার উদ্দেশ্যে। বোঝা যাচ্ছে এখন একটা সিনেমার মতো কাহিনী ঘটবে। সুতরাং চেনা জানা জিনিস দেখে লাভ নাই, বরং এখন দরকার মেধার দর্শন। ভাঙা মনার ভাঙা দেহ নিয়ে মেধার ওয়ার্ডে এসে দাঁড়ায় শাকিল। দরজার সামনে এসে দেখে ভেতরে সোজা হয়ে শুয়ে রাখা হয়েছে মেধাকে, মুখে লাগানো অক্সিজেন মাস্ক। এমন দৃশ্য দেখে চোখের কোণ থেকে নিজের অজান্তেই টুপটুপ করে গড়িয়ে পড়তে থাকে পানিগুলো। তখন মনে পড়ে মেধার সেই কথাটা, পুরুষ মানুষের কি কাঁদলে মানায় কখনো? মানায় না। ভেতরে ঢোকে ধীরে ধীরে। ঢোকার পরে একটা নার্স ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি? শাকিল জবাব দেয়, আমি মেয়েটার স্বামী। এখন কোনোভাবে কোনো কিছু করবেন না। নিম্নে 3 ঘন্টা লাগবে জ্ঞান ফিরতে। বুঝতেই পারছেন কি ক্রিটিক্যাল অপারেশন ছিল এটা। শাকিলের লাল লাল চোখ আটকে যায় নার্সের দিকে, যেন মনে হচ্ছে আকাশ থেকে পড়ছিল সেই মুহূর্ত। তবুও চোখটাতে পলক ফেলে করুণার স্বরে বলে, আমি কিচ্ছু করব না, শুধু তার পাশে চুপ করে বসে থাকবো। কিছু করব না আমি। নার্স হতবাক, কি বলবে সে? নিজেই গলিয়ে ফেলেছে এমন কথা শুনে। দৃষ্টিটায় আটকে গেছে শাকিলের দিকে। তবুও ঘোর কেটে নার্স বলল, ঠিক আছে। এমন অনুমতি পেয়ে শাকিল যেন হাতের মুঠোয় স্বর্গ পেয়ে বসেছে। আস্তে আস্তে এগিয়ে যায় মেধার দিকে। কাছে যাওয়ার পরে মেধার মুখের খুব কাছে নিয়ে যায় নিজের মুখ। চোখ বন্ধ করে মেধার কপালেও চোখের কোণে চুমু খায়। ঠিক এমন সময় নাকের ভেতর বাড়ি খায় সেই চিরচেনা মেধার শরীরের ঘ্রাণটা। শাকিল নিজেকে আর এবার ধরে রাখতে পারে না। মেধার মুখের দিকে তাকিয়ে কেঁদে ওঠে। বারবার থামাতে চায় নিজেকে, কিন্তু কান্না থামতে চায় না। আতঙ্ক কাজ করে মনের ভিতর। বোনের মৃত্যুর আগে ঠিক এভাবে তার মুখের সামনে কেঁদেছিল। আজ ঠিক সে এভাবে কাছে তার অর্ধেকের মুখের ওপর। নিজের অর্ধেক, যেখানে একটু ব্যথা পেলে সারাটা দেহ চিরচির করে ওঠে। তবুও চেতনহীন মেধার কপালে, কানে গলায় সব জায়গায় অনবরত চুমু খায়। নিজেকে কোনোভাবেই মানাতে পারছে না। সারাটা দিন খুব কষ্টে নিজেকে স্বাভাবিক রেখেছে, কিন্তু এমন একটা দৃশ্যের সামনে নিজেকে ধরে রাখা খুব একটা সহজ নয়। ধীরে ধীরে বসে মেধার পাশে চোখ মুখ বন্ধ করে সমান করে শুয়ে রাখা হয়েছে মেয়েটাকে। শাকিল অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে মেধার চেহারাতে কি যেন খুঁজতে চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। আসলেই পাচ্ছে না। শাকিল না পারতে উঠে পড়ে, নার্সটির কাছে যায়। কাছে যে বলে, নার্স, একটু দেখেন না হার্ট সচল আছে কিনা। নার্স প্রথমে এমন কথা শুনে চমকে ওঠে। কি বলল? এটা নিয়ে ভাবতে সময় কিছুটা লেগে যায়। কম্পিউটারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ সব ঠিক আছে, আপনি চুপচাপ বসুন দয়া করে। ওর জ্ঞান ফিরতে মাত্র তো 3 ঘন্টা। না, আমার কেমন যেন লাগছে। ও ঘুমালে তো এমন চেহারা হয় না, একদম অন্যরকম লাগছে। একটু দেখেন প্লিজ। আপনি কেন বুঝতে চাইছেন না ওকে অজ্ঞান করে রাখা হয়েছে? দেখুন, ও যে অজ্ঞান আজ প্রথম হলো তা না, এর আগেও তো অজ্ঞান হওয়ার চেহারা দেখেছি আমি। কেন বুঝতে চাইছেন না আপনি?
আপনি মনে হয় একটু বেশি চিন্তা করছেন। একটু রিল্যাক্স হন, সব ঠিক হয়ে যাবে। শাকিল আর কথা বাড়ায় না, ফিরে যায় মেধার পাশে। খুব অসহ্য লাগছে তার। মন চাইছে খোদা কেন এখনই 3 ঘন্টা পার করে দিচ্ছে না। এক একটা মুহূর্ত লাগছে কয়েকটা বছরের মতো। পাগলের মতো ছটফট করতে থাকে শাকিল। কখনো মেধার নাকের কাছে গিয়ে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে থাকে, কখনো উঠে গিয়ে কানের লতিতে হালকা করে কামড় দেয়, কখনো নাড়তে থাকে মাথার চুল। তবু যেন মেধা চোখ খুলতে চাইছে না। আর কিছু সময় বাকি। তখন তাকে দেখে মেধার শরীর ঘামতে শুরু করেছে। নার্সকে বলে নার্স নিজেই মুছে দিতে চায়, কিন্তু শাকিল সেটা হতে দেয় না। নার্সের কাছে থেকে টাওয়ালে নিয়ে নিজেই মুছতে থাকে মেধার শরীরের ঘাম। শাকিলের তখন খেয়াল হচ্ছে কাজের দিকে, কিন্তু মেধার অনুমতি শক্তি যে কাজ করছে শাকিলের অজান্তে, সেদিকে তখনও চোখ যায়নি। তলেটা বুকের ঘাম মুছে আবার যখন কপালের দিকে নিয়ে যাবে, ঠিক তখনই শাকিল আটকে যায় একটা মূর্তির মতো। মেধা তাকাচ্ছে শাকিলের দিকে মিটমিট করে। শাকিল এই মুহূর্তে কি করবে, কি করতে চায়ও, সব গুলিয়ে ফেলেছে। নিজের ভেতরের আবেগটা যে এত জোরে ধাক্কা দিচ্ছে বলার মতো না। কাঁদতে কাঁদতে মেধার উপর ঝাঁপিয়ে পড়ে, খুব শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে। কিন্তু মেধা পারে না, না পারে কি বলতে, না পারে জড়িয়ে ধরতে। শাকিল মেধার খুব কাছে মুখটা নিয়ে যায়, ইচ্ছে করে মাস্কটা খুলে ঠোঁট দুটো টেনে ধরতে, তবে পারে না। মেধার ডান গালে হাত বুলিয়ে দিতে থাকে শাকিল। মেধা উপভোগ করতে থাকে শাকিলের এমন স্পর্শটা। শাকিলের দিকে মেধা তখন এমনভাবে তাকিয়েছিল যেন কয়েক ঘন্টা নয়, কত বছর ধরে দেখা নাই তাদের। চোখের পলক একটুর জন্য পড়তে চাইছে না। শাকিল জিজ্ঞেস করে, খুব কষ্ট হচ্ছে জানটার আমার। মেধা কিছু বলতে চেষ্টা করলেও বলতে পারে না, শুধু মাথাটা এদিক ওদিক নাড়ায় সূচক অর্থে। শাকিল মুচকি হাসি দিয়ে গালে চুমু খায়। মেধা খুব কষ্টে ভেতর থেকে কণ্ঠ বের করে আনতে সক্ষম হয়। শাকিলকে ধীর কণ্ঠে বলে, আমাকে আরো শক্ত করে কি চেপে ধরা যায় না? শাকিল মেধার আরো কাছে এগিয়ে যায়, বুকের সাথে বুকটা চেপে আরো শক্ত করে চেপে ধরে। মেধা আবার ধীর কণ্ঠে বলতে থাকে, কতদিন পর আমার পাশে এলে। এতদিন কোথায় ছিলে তুমি? কত কষ্ট হয়েছে আমার, জানো তুমি এটা? এমন কথা শোনার পরে শাকিলের চোখ আবার শিরশির করতে থাকে, যেন পানিগুলো ভেতরে আর থাকতে চায় না। ঠিক এমনটাই মনে হচ্ছিল শাকিলের। না জানি কতদিন পরে তাদের এই মিলন। শাকিল বলে, ঠিকই বলেছ। একটু দূরত্ব আমাদের কত কষ্ট ফেলে দিয়েছিল। তাহলে বোঝো কতটা ভালোবাসো তুমি আমায়। নিঃশ্বাস ঘন করে মেধা বলে, তুমি বাসো না? বাসি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। জানো, ঠোঁটটা চিরবির করছে। নার্সকে একটু জিজ্ঞেস করো না, মাস্ক খোলা যাবে কিনা। ওহু, না, বুঝেছি। সবসময় শুধু ঠোঁট চোচার ঠান্ডা, তাই না? তুমি তো জানোই দিনে কতবার তোমার ঠোঁট খাই। তাও এমন করছো কেন? না, জানডোস, এখন সবুর করো। বাসায় গিয়ে ইচ্ছা মতো খেও। না, মানছি না। একটু বলো না, খুব বেশি ইচ্ছে করছে। আবদারটা শুনেই শাকিলের মুখ শুকিয়ে যায়। ঠিক এমন ভাবেই শাকিলের ছোট বোনটা জুস খেতে চাইছিল বারবার। মুখে মাস্ক তার সহ্য হচ্ছিল না। জুস খাবে সে। শাকিল বারবার বোঝাচ্ছিল, এখন মাস্ক খোলা যাবে না, বাসায় গিয়ে অনেক জুস দিবে। কিন্তু নাসরবান্দি মিটা। উপায় না পেয়ে জুস আনতে গিয়েছিল শাকিল, কিন্তু সেই জুসটা খাওয়ানোর হয়নি আর। হাতেই থেকে গিয়েছিল। এসে দেখে হার্টবিটের সিগন্যাল রেখাটা সম্পূর্ণ সমান। ডাক্তাররা করছে ছোটাছুটি, কিন্তু বোনটা আর ওঠেনি জুস খেতে। এখন খোদা সেই কাহিনীটা পুনরুত্থান করছে না তো? শাকিল মেধার কপালে আদর দিয়ে বোঝাতে থাকে, একটু ধৈর্য ধরো না, কিছুক্ষণ পরে মাস্ক এমনি খুলে দিবে, তখন সব দিব। পেছনের দরজাটা খুলে যায়। শাকিল তাকে দেখে শ্বশুর ভেতরে ঢুকছে। শাকিল খুব স্বাভাবিকভাবেই উঠে গিয়ে শ্বশুরের হাত ধরে বাইরে বেরিয়ে পড়ে। তবে শাকিলের কেমন যেন লাগে মনের ভিতর। শ্বশুরের চেহারাটার ভেতরে অন্যরকম ছাপ, অথচ আজ আনন্দ হওয়ার কথা, তার মেয়েকে পেয়ে গেছে। তবুও কি এমন কারণ? শাকিলের হাতটা শ্বশুর নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, তারপর কাঁদতে কাঁদতে শাকিলকে বলে, তোমার কাছে ক্ষমা চাই আমি, মাফ করে দাও আমায়। শাকিল কিছুই বুঝতে পারে না মানুষটা হঠাৎ এমন কেন করছে। তারপরের কথাটা যা ছিল সেটা হয়তো শাকিল শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আকাশ থেকে যেন পড়ল মনে হয়। মেধার এমন অবস্থার জন্য শাকিলের শ্বশুর দায়ী। শুধুমাত্র একটি ভুলের কারণে এমনটা হয়ে গেছে। খোদা হয়তো আজ মেধাকে বাঁচিয়ে দিয়েছে। তা না হলে এই জায়গাতে আজ মেধার মরদেহটাই পড়ে থাকতে পারত। সমস্যা হয়েছিল তাদের ভুলের কারণে। যাদেরকে উঠিয়ে আনার কাজ দিয়েছিল তারা শ্রুতির বদলে মেধাকে উঠিয়ে নিয়ে যায়। তবে এই কথাটা শাকিলের মাথায় ঢুকলো না। শ্রুতি যে এয়ারপোর্টে, এটা শ্বশুর জানলো কি করে? এটা জানার জন্য শুরু করতে হলো আবার সেই পেছনের কাহিনী। শাকিল যখন বাংলাদেশে আসে, তখন সে মিশন নিয়ে এসেছিল দুটো। এক, পরিবারের প্রতিশোধ নেওয়া, আর দুই, খুঁজে বের করা শ্রুতিকে। কিন্তু সেটা শাকিলের পক্ষে একা সম্ভব ছিল না। তার জন্য দরকার ছিল শ্বশুরের সাপোর্ট। প্রতিশোধের জন্য সাপোর্ট পেলেও শ্রুতিকে খোঁজার জন্য বিন্দুমাত্র সাহায্য পায়নি শাকিল। পেলে হয়তো ঘটনা অন্যদিকে মোড় নিত। তবুও শাকিল খুব চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।
এদিকে শ্বশুর সাহেব ঠিকই খোঁজ পেয়ে গিয়েছিল শ্রুতির, কিন্তু তখন এমন এক অবস্থা হয়ে গিয়েছিল যেখানে থেকে শ্রুতিকে একটান দিয়ে ফিরিয়ে আনা সহজে সম্ভব ছিল না। তার জন্য দরকার ছিল অপেক্ষার। তবে একটি কারণ শ্বশুর লুকিয়ে ফেলে, সেটা হলো এদিকে আরো একটা কারণও ছিল। ইরানে থাকা অবস্থায় মেধাকে কে যেন বলেছিল, শাকিল তো শ্রুতিকে পছন্দ করত, তোকে কি সে বউ হিসেবে মেনে নিবে? মেধা এমন কথা শোনার পরে মানসিকভাবে মারাত্মক আঘাত পায়, খাওয়া ছেড়ে দেয়। দিন দিন যেন মেধাও উন্মাদ হতে শুরু করে। কিন্তু তখন শাকিলকে উল্টো বুঝিয়ে মেধার জন্য তৈরি করতে থাকে মেধার মা। দিন দিন শাকিলও মেধাকে নিজের করতে থাকে। এই সময় যদি শ্রুতিকে হঠাৎ ফিরিয়ে আনা হতো, তাহলে এমনও তো হতে পারত ঘরের ভেতরে মেধা হারিয়ে যেত চিরদিনের জন্য। এটা একটা কারণ হলেও কারণ সব অন্যরকম। শ্রুতিকে বের করে আনা সম্ভব ছিল না। ধীরে ধীরে যখন শ্রুতিকে এই লাইনে আসতে হলো, শ্বশুর চেয়েছিল আত্মহত্যা করতে। কোনো বাবাই হয়তো দেখতে চায় না তার মেয়ে দেহ বিক্রেতা হয়ে উঠুক, সেটা স্বেচ্ছা কিংবা বিপদে পড়ে। তবুও দাঁত কামড়েছিল বুকে পাওয়ার অপেক্ষায়। তারপর অপেক্ষা করতে করতে বিয়ে হয়ে গেল মেধা আর শাকিলের। বিয়ের দিন রাতে যে মেসেজটা ছিল, সেটা ওই সংসারটা ভাঙার পরিকল্পনা করার জন্য ছিল। তবে সেটা ছিল ব্ল্যাক মেসেজ, যেটার সঠিক কোনো নম্বর নেই। তবে কারা করছে, এটার জন্য তথ্য বের করে দেয় শাকিলের শ্বশুর নিজেই। সেদিন শাকিলকে নিজের জীবন হাতে নিয়ে যেতে হয়েছিল উত্তরায়, আর সেটাই ছিল নিজের প্রতিশোধের শেষ তীরটা। যাকে মেরে ফেলার জন্য কম পরিকল্পনা করতে হয়নি শাকিলকে, তবে হাতের নাগালে পায়নি। সেদিন পেয়ে মুহূর্তে লাশটা গায়েব করে দিয়েছিল এজেন্সি থেকে। এসব মেধাকে বলা যেত না, কারণ এসব নিয়ে মেধার কোনো ধারণা নেই। ঠিক সেদিনই যখন শাকিল তার শ্বশুরের কাছে অনুমতি নিয়ে মেধাকে সেন্ট মার্টিন নিয়ে যেতে চায়, তখনই শ্বশুরের মাথায় বুদ্ধি খাটে অন্যভাবে। এটাকে একটা সে সুযোগ হিসেবে ধরে নেয়। সেদিন রাতেই শ্বশুর শাকিলের ছবি পাঠিয়ে এজেন্টের জন্য একটা মেয়ে দাবি করে, এবং এসব এজেন্টের জন্য একমাত্র শ্রুতিকেই পাঠানো হয়। তবে ঘটনা উল্টে যায় সেখানে গিয়ে। মেধা যখন শপিংয়ে, তখনও শ্রুতি আসেনি সেই টেবিলে, যে টেবিলটার কথা শ্রুতিকে বলা হয়েছিল। আর শ্বশুরের লোকেরা ধরে নিয়েছে শ্রুতি হয়তো শপিং করছে, কারণ মেধা যেখানে সেখানে শপিং করে না। ঠিক তখনই তারা কিডন্যাপ করে। তারপরে ঘটনা হয়তো শাকিলের সব জানা। তবে এখানে হয়তো শ্রুতি হাতছাড়া হয়ে যেতে পারত। একমাত্র শাকিলের বন্ধনে আটকে গেছে শ্রুতি। এখন শুধু সব ঘরে নিয়ে যাওয়ার পালা। তবে শ্রুতি যে হাতের মুঠোয়, এটা এখনো শাকিলের শাশুড়ি জানে না, জানে না মেধাও। সব জানাবে কালকে, কারণ কাল দুই বোনের জন্মদিন। আর এই জন্মদিন উপহার হিসেবেই শাকিলের ইচ্ছে ছিল মেধাকে ঘুরতে নিয়ে যাওয়া। সেটা না হয় হলো না, তবে সে যে বিশাল এক উপহার পেয়ে চমকে উঠবে, সেটাই বা কম কিসের। কিন্তু শাকিলের পক্ষে এটা জানা সম্ভব হলো না। বাবা মেয়ের এতদিন পরে সাক্ষাৎটা ঠিক কেমন ছিল? আসলেও কি সিনেমার মতো, নাকি একটু অন্যরকম? থাক সেটা, অজানাই থাক। সেদিন আর শ্রুতিকে সামনে আনা হলো না। তাকে একদম নেটওয়ার্কের বাইরে বের করে ফেললো শ্রুতির বাবা। কারণ শ্রুতি যতই নিজের কাছে থাক, ঝুঁকি মুক্ত নয়। তাকে অবশ্যই খুঁজবে সেই এজেন্টরা। এদিকে শাকিলের চিন্তাটাও ঠিক একই। মেধাকে মেডিকেলে খুব বেশি সময় রাখবে না, অন্যরকম কিছু হয়েও যেতে পারে। এমনিতে একটা ঝড় বয়ে গেছে মেয়েটির ওপর। রাতে মেধাকে নিজ হাতে শাকিল খাইয়ে দিচ্ছিল, খুব বেশি ভারী খাবার না, এই ফলমূল এসব। আর মেধাও সেই ভয়ঙ্কর চেহারা করে শোনাচ্ছিল সব কাহিনীগুলো। আসলে অনেক ভয়ঙ্কর। কিডন্যাপ হওয়া যে কতটা ভয়ঙ্কর, এটা একমাত্র সেই জানে। শাকিল স্বাভাবিকভাবেই শুনে যাচ্ছিল। কখনো কখনো হাতের আপেলটা মেধাকে খাওয়াতে গিয়ে নিজের ভুলবশত খেয়ে ফেলেছে। তবুও মেধার কথাগুলো গ্রোগাসে গিলছে শাকিল, যেন কতদিন ধরে কথা শোনে হয়নি মেয়েটার মুখে। এমন সময় মেধা রাগ করে বলে ওঠে, ধুর, আর বলবোই না। তুমি একটু ভয় পাচ্ছ না, বাল? শাকিল হাসিতে ফেটে পড়ে, আরে না, সত্যি অনেক ভয় পাচ্ছি। আন্ডা পাচ্ছ? শাকিল তখন উঠে গিয়ে মেধার ঠোঁটের খুব কাছে এগিয়ে যায়, তার মুখের উপরে ফেলতে থাকে নিজের উষ্ণ নিঃশ্বাসটা। শাকিল বলে, এখন জুস লাগবে? হুম। কতটুকু? যতক্ষণ না ভিজবে। শাকিল তখন মেধার বুকের উপরে আস্তে করে হাত রাখে, খুব ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে থাকে। আস্তে করে চাপ দিয়ে এগিয়ে যায় তার ঠোঁটের দিকে, ডুবিয়ে দেয় নিজের ঠোঁটটা। খুব ঘন করে ভিজিয়ে দিতে থাকে ঠোঁটের উষ্ণ রসে। দুজন যখন তৃপ্তিকর ভালোবাসা থেকে নিজেকে একটু ধীরভাবে ছাড়িয়ে আনে, মেধার চোখ ছিল শাকিলের দিকে একভাবে গেঁথে। তার তখনও মনে ছিল এ ছোঁয়া অনেকদিন পরে নিজের মুঠোয় ধরা দিল, যেটা ছিল অনেক দূরে, হাতের কাছেও ছিল না এতদিন। এমনটাই মনে হয় কিছু কিছু ছোঁয়ার, মনে হতে থাকে। না, এমনটা আগে কখনো অনুভব হয়নি, আজ প্রথম হলো এই জীবনে। শাকিল মেধার পাশে বসে মুচকি হাসে। সেই মুখেই জিজ্ঞেস করে, মন ভরল? মেধা মুখ খুলে উত্তর দিতে পারে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। শাকিল তখন মেধার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তোমাকে কালকেই নিয়ে যাব বাড়িতে, কিন্তু নতুন বাড়ি। আগের বাড়িতে আর যাচ্ছি না আমরা। মেধার মুখটা ছাই রং ধারণ করতে লাগলো, যেন কথাটা ভেতরে সহ্য হয়নি তার। শাকিল ব্যাপারটা বুঝতে পারে, মেধা এর চেয়ে সুন্দর বাড়ি। এমন মুখ করছো কেন? তোমার পছন্দ হবে নিশ্চয়ই। শাকিল, সেজন্য না, এটা আমাদের সংসারের প্রথম ধাপ ছিল।
আমরা বেশি দিন সেখানে থাকতে পারলাম না। আহা, এটাতে কষ্ট পেতে হবে না। আমার বউটার উপরে নজর পড়েছে, বুঝতেই পারছো। শুধু তোমার নিরাপত্তা ভেবেই তো করছি। মন খারাপ করে না জানটা আমার। ঠিক আছে, আমার উনি যা ভাবে তাই হবে। কথাটা বলেই হেসে দেয়। এভাবেই চলতে থাকে কত কত কথা। তারপর কি মনে হতে শাকিল জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার ঘাড়িতে একটা তিলক আছে তাই না? হুম, আছে তো। জানো জানো, আমার বড়টা নাকি তিল ছিল না। এটা দেখে অনেকে চিনতে আসতো। এই কথাটা বলার পরে মেধার মুখটা বদলে যেতে থাকে, কিন্তু শাকিল বদলায় না। রাতে মেধার আবদার ছিল এই রোগীর বেডে শাকিলকে ঘুমাতে হবে। তার বুকে মাথা রেখে ঘুমাবে মেয়েটা তৃপ্তি নিয়ে। শাকিল রেখেছিল তার আবদার, কিন্তু পরের দিন সকালে যখন উঠবে, হয়তো মেধার জন্য দিনটা অন্যরকম কিছু একটা হবে। পরের দিন হসপিটাল মেধাকে ছাড়তে না চাইলেও শাকিলও তার শ্বশুর ছাড়িয়ে নিয়ে আসে। দুজনের মুখে অন্যরকম হাসি। বইয়ের জন্য হাসি শাকিলের মুখে, মেয়ের জন্য হাসি তার বাবার। বাসার সামনে যখন আসে, তখন মেধাকে প্রথমে ঢুকতে দেওয়া হয় না। তাকে বলা হয় আয়নাতে একটু নিজের চেহারাটা দেখতে। এ কথা বলেই শাকিল ডাইনিং এর ভিতরে এক বিশাল আয়নার ফ্রেম নিয়ে আসে। মেধা তখন বেশ অবাক হয়। আয়নাতে তখন তাকে দেখা যাচ্ছে না, সামনে যা আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে। মেধা সংকোচ নিয়ে যখন নিজের হুইল চেয়ারটা আরো একটু সামনে এগিয়ে নিয়ে যায়, তখন দেখে ওপাশ থেকে ঠিক তার মতোই একজন হুইল চেয়ারে এগিয়ে আসে। তার মতোই জামা, দেখতেও অবিকল তার মতো, কোনো তফাৎ নেই। তখন মেধার মাথায় প্রথম যেটা আসে, এটা হয়তো একটা ম্যাজিক হবে। কিন্তু আরো অবাক হয় তখন, যখন দেখে তার মুচকি হাসিতেও অভ্যাসের প্রতিছবিতা হাসে না, বরং তার চোখটা চিকচিক করছে। এটা বোঝার পরে মেধার সবকিছু স্তব্ধ হয়ে যায়। হাতের 10টি আঙ্গুল কাঁপতে থাকে। টান ধরে ওঠে ঘাড়ের রগটা। নিজের অজান্তেই ব্যথা উঠতে থাকে গলার ভেতরের নলটা। হঠাৎ মেধা চিৎকার করে ওঠে সেই নামটা বলে, যেটা অনেক আগে হারিয়ে গেছিল পাশ থেকে। শ্রুতি। ইচ্ছা করছিল উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারল না পায়ের কারণে। তবে শ্রুতি উঠে আসে তার জায়গা থেকে, খুব শক্ত করে চেপে ধরে তার বোন মেধাকে। এমন দৃশ্য সহজে সহ্য করার মতো নয়। বাবা মা কেঁদে ওঠে, আর শাকিলের চোখ থেকে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। এভাবেই কত ঝড়ের পরে আবার মিলে যায় মেধার পরিবারটা। কিন্তু একটি ভুলের কারণে হারিয়ে যায় শাকিলের পুরো পরিবার। এভাবেই হাসি খুশিতে কাটতে থাকে সময়। একদিন শাকিলকে একটু ফাঁকা পেয়ে শ্রুতি পাশে আসে। শ্রুতি হয়তো আর চায় না শাকিলের পাশে সেভাবে ঘেঁষতে, কেননা সেই দিনগুলো তার ফিরে আসবে না। এই হাতের মুঠোয়। মেধা খুব খুশি তোমাকে পেয়ে, জানো শাকিল। একটু হেসে উত্তর দেয়, আমি জানি। আমি অনেক খুশি তোমাদের সুখ দেখে। জানো, মনে 99 ভাগ কষ্টটা তোমাদের সুখ দেখেই চলে গেছে। বাকি 1 ভাগ কি হয়েছে, সেটা কখনো কারো পূর্ণ হয় না। সবার খুশি কিছুটা হলে বাকি থেকেই যায়, যেটার কারণ মানুষের মনের আসল চাহিদাটা মেটে না বলে। কথা ভুল বলনি, ঠিকই। তবে খোদা তোমার সঙ্গে হয়তো খুব শীঘ্রই মিলিয়ে দিবে। ঠিক বুঝলাম না, তোমার কি মনে আছে সামির আঙ্গেলে একটা ছেলে ছিল? আমরা ট্যাপা বলে রাগাতাম, খুব রাগ করতো। পরে তারা লন্ডনে চলে যায়, মনে আছে? হ্যাঁ, মনে পড়েছে। দেখো তো চিনতে পারো কিনা। শাকিলের মোবাইলে ছবি দেখে শ্রুতি একটু চমকানোর মতো হয়ে ওঠে। এটা তো সেকেফ। ও এত হ্যান্ডসাম হলো কি করে? তোমার সাথে মানাবে বেশ। তোমার কি মাথা ঠিক আছে? আমি বিয়ে করব না শাকিল, কিছু স্মৃতি নিয়ে জীবনটা পার করে দিতে চাই। দেখো শ্রুতি, সবসময় গোধূলি থাকা ঠিক না। জীবন বলে একটা জিনিস আছে। জীবন, হা, ছেলেটার জীবনেও কম যায়নি। আমার যেমন সব হারিয়েছি, ঠিক ও হারিয়েছে সবকিছু। শুধু বেঁচে আছে আর ও আর মা। বাকি গোটা ফ্যামিলি এক ধাক্কায় শেষ। ট্রাম অ্যাক্সিডেন্টে বাবা, ভাই, বোন, বউ বাচ্চা সহ সবাই শেষ। অনেকের জীবন চলছে শ্রুতি, কেউ থেমে নেই। সময় ঘনিয়ে আসে, দুজনের মতে ধুমধাম করে বিয়ে হয়। এই বিয়েতে শাকিলের আর মেধার অনুষ্ঠানও তো সেরে নেয়, যেহেতু সেটাই বাকি ছিল। বিয়েবাড়ি রাত 12টার মধ্যেই ফাঁকা হয়ে গেছে। আর এখন তো বাজে 1:30। ছাদটাও ফাঁকা। এখন ছাদে কেউ আসবে এটার প্রশ্নই আসে না। খুব অদ্ভুত একটা সময়। আজ ভরা পূর্ণিমা। শাকিলের কোলে মেধা মাথা রেখে পুরো শরীর এলিয়ে দিয়ে রেখেছে। আর শাকিল এই চাঁদের আলোতে দেখছে তার কলিজার মেধাকে। হাতটা বুলিয়ে দিচ্ছে মেধার নরম গালে। আচ্ছা মধু, আজ তো আমাদের বিয়ের 3 মাস হলো, তাই না? ওহো, একদিনেই হয়নি এখনো। মানে 5 ঘন্টা আগে না বিয়ে করলে আমাকে? এই, এতদিন তাহলে কি করেছি হ্যাঁ? ওসব প্রেম বলে প্রেম। এখন সংসার শুরু করবেন শাকিল সাহেব? কেন, এখন কি প্রেম হয় না? হয় হয়, অবশ্যই হয়। প্রেম না থাকলে সংসার ভালো লাগবে না। আমার কোলে বাচ্চাও আসবে না। হো, এখনই ওসব স্বপ্ন? হাই রে, মায়াডা। ঠিক আছে, কাছে আসবে না আমার? খুশি। কাছে আসলে তোমার দাড়ি ধরে ঝুলবো আমি। এই, এই, সরি সরি, রাগ করতে হবে না। হবে না, রাগ ভাঙেনি আমার। কি করে ভাঙবে জানি না। শাকিলের মনে তখন একটা দুষ্টামি চেপে বসে। মেধার গাল দুটো চেপে জোর করে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দেয়। অনেকক্ষণ ধরে মেধাকে নিয়ে হারিয়ে ফেলে অন্য এক জগতে।
যখন ঠোঁট ছেড়ে দেয়, মেধা তখন লজ্জায় মুখ লাল করে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। শাকিল কানের কাছে যে জিজ্ঞেস করে, এখন কমেছে জানটার রাগ? মেধা অন্যদিকে ঘুরে মুচকি হাসি দিতে দিতে মাথা নাড়ায় নাসূচক। শাকিল কানের কাছে ফু দিয়ে বলে, এবার তো বলো, কি করলে রাগটা কমবে? উফ, এখন ঢং ভালো লাগছে না। আমি ভবিষ্যৎ চাই আমার কোলে। শাকিল মনে মনে হাসে, প্রচুর হাসে। তখন আর স্যারের একটা কথা মনে পড়ে, কিছু কিছু মেয়ে প্রচুর বাচ্চার স্বামী পাগল, তবে এদের মধ্যে খাঁটি ভালোবাসাটা খুব বেশি পরিমাণেই থাকে। শাকিল তখন মেধাকে খুব কাছে টেনে আনে, শক্ত করে চেপে ধরে বুকের সাথে, মুখটা টেনে নিয়ে যায় ধীরে ধীরে ঘাড়ে সেই তিলকের কাছে। খুব করে নিঃশ্বাস নিতে থাকে আর অনুভব করতে থাকে সেই মিষ্টি ঘ্রাণটা। চুমু খায়, ধীরে ধীরে ঘন করে দিতে থাকে মেধার নিঃশ্বাসটাও। শাকিল এগিয়ে যায় মেধার কানের কাছে, ফিসফিস করে বলে, চলো না, আজ থেকে নতুন কোনো এক গল্প রচনা করি, যেখানে দুঃখ নামে কোনো শব্দই থাকবে না, যেখানে শুধু থাকবে সুখ আর ভালোবাসার রেখা, থাকবে শুধু জীবনের কিছু অন্যরকম গল্প, যেটার পথে হেঁটে চলে যাব দুজন দুজনের হাত ধরে সেই স্বর্গে, যেখানে তুমি হবে আমার স্বর্গের রানী। খোদা যেন এমন জীবন সঙ্গী প্রত্যেক মেয়ের ভাগে লিখে দেয়, অতপর তাদের জীবন শুরু। গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এতে আমরা উৎসাহ পাবো এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের দিতে পারবো। ধন্যবাদ। সমাপ্ত।